কিছু কিছু অভ্যাস আছে যেগুলো আমাদের ওপরে উঠিয়ে নিয়ে যেতে সাহায্য করে। তার মানে এই নয় যে ওপরে আমরা উঠে যাব সাহায্যগুলো প্র্যাকটিস করলে, হ্যাবিটগুলো প্র্যাকটিস করলে। আবার সেরকম কিছু অভ্যাস আছে যেগুলো আমাদের নিচের দিকে নামাতে সাহায্য করে। তো আমাদের কোনটা করা উচিত? আমাদের উপর দিকে উঠে যাওয়া উচিত, তাই তো? তোমরা কী চাও, যে বা আমরা কী চাই? যে উপরের দিকে উঠি, মানে আমরা উন্নতি করি, মানে ডেভেলপ করি, অ্যাডভান্স হই। সেটাই তো আমাদের হওয়া উচিত। কেন? কারণ এর মাধ্যমে আমরা একটা সমস্যামুক্ত জীবন পাব ও সেটেল লাইফ, যাকে তথাকথিত বাংলায় আমাদের প্রচলিত বাংলাতে আমাদের সমাজে বহুল পরিচিত কমন একটা শব্দ, সেটেলড লাইফ, সেইটা আমরা তার দিকে আমরা এগিয়ে যেতে পারবো যদি ভালো অভ্যাস কিছু আছে যেগুলো আমি বলছি। সেইগুলো যেমন একটা কি, নিজেকে মুক্ত বাতাসের মধ্যে রাখা। বদ্ধ বাতাস কোথায় থাকে সেগুলোকে, যেমন আমি কয়েকটা এক্সাম্পল দিলে এগুলো ব্যাপারগুলো সহজ হয়। যেমন ঘরে দরজা জানলা বন্ধ করে রাখলে সেগুলো বদ্ধ একটা বাতাস। মুক্ত বাতাসে রাখলে সেখানে ফ্রি অক্সিজেন থাকে এবং অক্সিজেন আমাদেরকে শরীরের মনের ঘা আমাদের কি করে নিরাময় করতে সাহায্য করে এবং একটা ফিল গুড এক্সপ্রেশন আমাদের ভিতর থেকে জাগিয়ে তোলে, তাই তো? আর আছে স্মল স্টেপ, মানে ছোটো পদক্ষেপ, যাকে বলে ইকিগাই, যেখানে বলা হচ্ছে সেও যখন আমাদের বাধা আসে, পরে ব্যক্তিভেদে পরিস্থিতি ভেদে তার বাধার পরিস্থিতি একই রকম অন্যরকম হলেও তার একটা কি সাধারণ একটা কমন প্যাটার্ন আছে। তো সেটা কমন প্যাটার্নটা কি, যে সেই বাধাগুলো যেগুলো আসছে সেইগুলোকে কমন প্যাটার্ন হচ্ছে, কমন প্যাটার্ন যেমন হোক সেটা আমাদের মানে আমাদের ছোট পদক্ষেপ নিতে হবে। তো ছোট পদক্ষেপ যেমন আর হচ্ছে কি, সময়ে, মানে আমরা কোনো নিয়মে যেখানে না আছে সেখানে আমাদের কিন্তু প্রশ্ন লাগানো উচিত যে এখানটাকে হ্যাঁ কীভাবে করতে পারি, বা এই জায়গাটাতে আমরা ইতিবাচক কীভাবে করতে পারি। ইতিবাচক বলে কোন সেন্স, যেখানে আমাদের এবার না দিয়েও ইতিবাচক করা যায় এবং সেটা একটা ভাব, সেটা একটা মনের ভাব, সেটাকে সৃষ্টিশীলতাকে ইতিবাচক কথা দিয়ে ভাবা যায়, নেতিবাচক কথা দিয়ে। আমি ইতিবাচক কথা দিয়ে মানে সবসময়তেই সৃষ্টিশীলতার কথা, আমি যেখানে সৃষ্টি, যেখানে উন্নতি, যেখানে আমাদের ডেভেলপমেন্ট, যেখানে আয়, যেখানে লাভ, যেখানে প্রাপ্তি হয়, যেখানে আমাদের প্রাপ্তি ঘটে, সেইগুলো যেমন আনন্দ প্রাপ্তি, আমাদের খুশির প্রাপ্তি, খুশি লাভ, আনন্দ লাভ, টাকা পয়সার লাভ, অর্থ লাভ, যশ লাভ, খ্যাতি লাভ, এইগুলো হচ্ছে সব লাভের মধ্যে একটা পড়ে। তো শুধু টাকার লাভ সেটাও বটে, আবার এই ছোটোখাটো প্রাপ্তিগুলির মাধ্যমেও আমরা আরেকটা কি, নেশা থেকে দূরে থাকা উচিত। কেন? নেশা কি করে আমাদের উন্নতিতে বাধা কেন দেয়? কারণ নেশা আমাদের অসচেতন করে তোলে। মানে অসচেতন বলতে কি বোঝায়, মানে যেটা আমরা নেশা করলে আমরা ভুলে যাই, মানে কি হয়,
স্বাভাবিক জিনিসগুলো মনে রাখতে পারি না, আর কী হয়, মনোযোগ নষ্ট হয়, সব কাজে আমরা ফ্ল্যাকচুয়েট করে, আনস্টেবল হয় মাইন্ড, মনস্থিরতা। এবং এই মনস্থিরতা, মনস্থির বা মনকে মনোনিবেশ বা মনোযোগ, আমি যাই বলি না কেন, তো এইগুলো আমাদের কনসেন্ট্রেশন, হ্যাঁ, ডিস্ট্র্যাকশনকে দূর করা, হ্যাঁ, এইগুলো সব কিছুই অ্যাডিকশানের সঙ্গে রিলেটেড। এবং অ্যাডিকশান আমাদের ফ্রিতেও সোসাইটিতে পাওয়া যায়। এমন অ্যাডিকশান আছে, করোনা অ্যাডিকশান, যেটা করতে কোনো পয়সাই লাগে না, কারো কেউ বুঝতেও পারবে না। তুমি পাশে বাড়িতে বন্ধু বান্ধব, বাবা মায়ের পাশেও বসেও যদি তুমি এই অ্যাডিকশান করো, সেইখানে কী করবে কেউ ধরতে পারবে না। তো এটাও একটা অ্যাডিকশান। তো অ্যাডিকশান কেন বলা হচ্ছে? কারণ অ্যাডিকশানের যে সংজ্ঞা, সেই সংজ্ঞা কি হয়, আমাদের একটা বিশেষ কারণে সেটাকে অ্যাডিকশান বলা হচ্ছে। সেখানে হচ্ছে ডোপামিন হরমোনের যে ক্ষরণ, এবং এই আমাদের মস্তিষ্কের যে কেন্দ্রভাগে যে দুটি হরমোন গ্রন্থি রয়েছে, এক তো পিটুইটারি, আর হচ্ছে মেলাটোনিন, মূলত মস্তিষ্কের কেন্দ্রভাগ থেকে যে হরমোনগুলি, সেগুলি খুব গুরুত্বপূর্ণ। তো সেখান থেকেই আমাদের মেইন যে হরমোন ডোপামিন, তো এই ডোপামিন হচ্ছে ফিল গুড হরমোন, বা এইটি হচ্ছে, এগুলোর আরও সংজ্ঞা রয়েছে। তো বইয়ে ঘাঁটলে বা নেটে ঘাঁটলেই এগুলো পাওয়া যায়। তবুও আমি একটু বোঝানোর উদ্দেশ্যে যেটুকু বলার প্রয়োজন আমি বলছি। তো এইটাই বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে যে এই ডোপামিন আমাদেরকে, এটা হচ্ছে মোটিভেট হরমোনও বটে। আবার এটার অভাব ঘটলে, যখন অতিরিক্ত নিঃসরণ হয়, বা এই নিঃসরণে যখন তারতম্য ঘটে, আপস অ্যান্ড ডাউনস ঘটে, তখন আমাদের লাইফের সমস্ত অ্যাক্টিভিটিতে, এই সমস্ত অভ্যাসেই তার প্রভাব পড়ে। তো প্রথমে এই নেশামুক্ত একটা জীবন পরিস্থিতি দরকার, এবং মাঝে মধ্যে এছাড়াও কী অভ্যাস, যে সেলিব্রেশনের অভ্যাস, যে সেলিব্রেট করতে শেখা, কিছু ভালো কিছু অ্যাচিভ করলে ছোটোখাটো সেলিব্রেশন করা। তো সেলিব্রেশন কীভাবে করব সেটা আমি আগেও বলেছি, আর বলছি না। যে নিজেকে কিছু ভালো লাগার কিছু খাবার একটা বাজার থেকে খেয়ে এলাম, বা কিছু প্রয়োজনীয় নিজের জিনিস নিজেকে উপহার দিলাম, যেটা আমার প্রয়োজন, এইগুলো আর কি। এবারে দেখতে হবে যে সেই যেটা উপহার দিচ্ছি সেটা আবার কোনো আমার ক্ষতির কারণ না হয়ে দাঁড়ায়। তো বিশেষ করে সম্ভবত সবচেয়ে হার্মলেস হচ্ছে নিজেকে বাসা থেকে খেয়ে আসা, বা নিজের পেট, এইভাবে পেটকে আনন্দ দেয় হচ্ছে সবচেয়ে নন ডিস্ট্রাকটিভ একটা পদ্ধতি। খেলাম, আমার স্মৃতিতেও রইল যে কেন খেয়েছিলাম, এতে কি আমার একটা অ্যাচিভমেন্ট, সেন্স অফ অ্যাচিভমেন্ট, আমরা যে কিছু অ্যাচিভ করেছি তার সেন্স একটা তৈরি হয়। বা কিছু খরচ করলাম, কিছু এক্সপেন্স করলাম, বা কাউকে কিছু এটা হয়তো কন্ট্রিবিউট করলাম, দান করলাম কারোর কোনো সমস্যায়, যেখানে কিছু সৃষ্টিশীল বা কিছু এই আর কি করলাম। তো এইভাবে অ্যাচিভমেন্ট সেলিব্রেশনের মাধ্যমে আমরা তার ভ্যালু বাড়াতে পারি নিজের, এবং নিজের ভ্যালুটা নিজের বাড়ালে তবেই না সে সমাজে নিজের ভ্যালুটা তৈরি করতে পারবে। আগে নিজের ভ্যালুটা যদি না বুঝি, সবচেয়ে মূল্যবান বস্তু, যেমন আমাদের মানুষ, আমরাই হচ্ছি সবচেয়ে পৃথিবীর মূল্যবান সম্পদ, সেরকম সবচেয়ে সস্তা সম্পদ কিন্তু আমরাই, এই মানুষই হচ্ছে সবচেয়ে সস্তা।
যদি কিছু সস্তায় সবচেয়ে পাওয়া যায়, সেটা কি না, সেটা আমরাই মানুষ। এবং সবচেয়ে মূল্যবান সম্পদ যদি কিছু হয় পৃথিবীতে, সেটাও সেই মানুষ। তো আমাদের উপর নির্ভর করছে আমরা সেই মূল্যটাকে কীভাবে বাড়াবো, কীভাবে জ্ঞান লাভ করবো। বা এটা কোনো সহজ পদ্ধতি নয়, বা এটা কি কোনো কথার মাধ্যমে এটাকে এক্সপ্রেস করা, অভিব্যক্ত করা মুশকিল আছে। কারণ কি, এর অনেক ভুল মানে তৈরি হয়ে যেতে পারে কথা বললে। মানে আমি বলছি এক সেন্সে, এবং যে শ্রোতা সে তার মনে একরকম এক্সপ্রেশন তৈরি হচ্ছে, একরকম চিন্তা তৈরি হচ্ছে। তো এটাকেই বলে যে মিসআন্ডারস্ট্যান্ডিং যেটা বলে, তো সেইটা তৈরি হতে পারে। এছাড়াও এইটার উদ্দেশ্য কী আছে? এর উদ্দেশ্য হচ্ছে একটা এর উদ্দেশ্য হলো আমাদের তো এক কথায় আমি যদি বলতে যাই, তাহলে তো খুব সংক্ষেপে তাহলে কি বলতে হবে যে, এবং আমি সংক্ষেপে বলতে চাইছি না, আমি বিশদেই বলতে চাইছি, তো সেই কারণে বললাম। কিন্তু সংক্ষেপে যদি আমাকে বলতে বলা হয় যে আমাদের কি এটার কি আমি বলতে চাই, তো আমার বলার তো মূল উদ্দেশ্য হলো যে লাইফকে কীভাবে সেলফ ডেভেলপমেন্ট, আত্ম উন্নতি এবং ক্লিয়ার মিশন অ্যান্ড ভিশন, এটা আমার বলবার উদ্দেশ্য। যে আমার লক্ষ্য এবং দূরদৃষ্টিতা এটাকে স্পষ্ট করা। আর লক্ষ্য হলো পরিশ্রম ও কর্মনিষ্ঠতা, এটাই আমার লক্ষ্য। মানে পরিশ্রম বলতে কি, পরিশ্রম করব, কিন্তু সেই পরিশ্রম যেন আমার অনুভবে, আমার শরীরে কষ্ট না হয়ে দাঁড়ায়, সেই রকম পরিশ্রম, এবং সেই কষ্ট করার ক্ষমতা যেন নিজের মধ্যে তৈরি হয়। সেইটাই আমি বলতে চাই। তো আমাদের অপরাধ যেগুলো হচ্ছে, সেইগুলো কি, যারা অপরাধ করে কি করে, তারা কি পাপী বলে দিলেই তো দায়িত্ব আমাদের সারা হয়ে গেল, তাই না? কিন্তু এখানে একটা এর পিছনে সায়েন্স আছে। কি সায়েন্স সেটা কেন তারা করছে? কারণ তারা কিছু ভুল অনুভব করছে, তারা কিছু ভুল বুঝছে, যার কারণে তারা সেই অপরাধ করছে, বা সেই অপরাধ, এবং সেটাকে অপরাধ বলছি বা কেন, সেটাও একটা ব্যাপার আসছে। এবং সেই যে অপরাধ তারা করছে, সেই কিছু ভুল বুঝছে বা মিসআন্ডারস্ট্যান্ডিং, বা অতীতে এমন কিছু সে দেখেছে, এমন কিছু সে বুঝেছে, যার জন্য সে সেই অপরাধ করতে বাধ্য হচ্ছে। কিন্তু সেও হচ্ছে একজন কি, যে আধ্যাত্মিকতার বিচারে দেখতে গেলে সেও একটা নিষ্পাপ আত্মা, তাই তো? কারণ এখানে খ্রিস্টান ধর্মে বলা হচ্ছে, সব ধর্মেই অল্প স্বল্প, বিশেষত খ্রিস্টান ধর্মের কথা আমি বাণী শুনছিলাম কিছুদিন আগে, তো সেখানে বলা হচ্ছে যে আমরা পৃথিবীতে এসেছি ঈশ্বরের আশীর্বাদ নিয়েই, এবং আমরা পাপ করলে আমরা দুঃখী হব, যার প্রতি পাপ করব সে দুঃখী হবে, সে ভেঙে পড়বে, তার ক্ষতি হবে। কিন্তু তাই পাপ করো না সুখী থাকার জন্য। কিন্তু আমি পাপ করলাম তার মানেই যে আমি শয়তান, এমনটা নয়। কারণ সহজভাবে বলতে গেলে ভগবান, যে ঈশ্বর সকলের মধ্যেই রয়েছে, এবং এই যে ভেদাভেদটাই হচ্ছে সবচেয়ে বড় শয়তানি নীতি, মানে মানুষের মধ্যে, এবং প্রাকৃতিক এটা। কারণ কি,
ছোট বড় তো থাকবেই সমাজে, তো আমি জলের কথায় যদি বলি, জলে ছোট মাছ বড় মাছ তো আছেই, সেরকম আমাদের সমাজে ছোট পশু বড় পশু, ছোট মানুষ বড় মানুষ তো সব থাকবেই, এবং সেখান থেকে তো প্রাকৃতিকভাবে একটা বিভেদ তৈরি হবেই। তো ভেদাভেদ সেখানেও রয়ে গেল। তো এই যে আমাদের যে ভেদাভেদের যে সংস্কৃতি, এই সংস্কৃতিটাই হলো আমাদের দুর্নীতির একটা অংশ। কারণ কি, আমরা হলাম মানুষ, কত রকমের ভেদাভেদ, নারী পুরুষ দুভাগে ভাগ করা হয়েছে সারা দুনিয়াটাকে। হ্যাঁ, বলা হয় ডিভাইড অ্যান্ড রুল, মানে মানুষকে যদি শাসন করতে হয় বা মানুষকে যদি কন্ট্রোল করতে হয়, নিয়ন্ত্রণ করতে হয়, তাহলে সবচেয়ে প্রথমে তার মাথায় তার চিন্তায় প্রভাব ফেলতে হয়। তো এইগুলো চিন্তাতে প্রভাব ফেলে, যে নিজের মূল্যবোধহীনতা, যে আমি আমার মূল্য কম বা নিজের মূল্য খুঁজে না পাওয়া। হ্যাঁ, তো এইভাবে কি সমাজে মানা হয় যে পুরুষদের পয়সা বেশি, হ্যাঁ, নারীদের সৌন্দর্য বেশি, এবং পুরুষের একটা যে এই চিন্তার প্রতি আকর্ষণ। আগে কি হতো, যখন মোবাইল ছিল না তখন একটা এইসব তখন তো, এখন যেমন মোবাইলের যুগে নারীর প্রতি যে আসক্তি, এইগুলো তৈরি হয়েছে। কিন্তু মোবাইলের যুগের আগে তখন একটা আসক্তি কত রকমের ছিল। এক তো রয়েছে এই কোকেন, হেরোইন, এগুলো তো রয়েছে, গাঁজা, বিড়ি, এগুলো তো রয়েছে, যেগুলো আমাদের সরাসরি মাথায়, আমাদের চেতনায় যেগুলো প্রভাব ফেলে। এছাড়াও যে কিছু পাওয়ার বাসনা, হ্যাঁ, একটা লাইটার বা একটা গ্যাস লাইটার বা একটা বাড়ির বা একটা পোশাক অথবা জুয়েলারি, এইগুলোর প্রতি এত মানে একটা সময়ে গেছে, তো এখন তো সময় আলাদা। তো একটা মানুষের একটা পাওয়ার যে বাসনা, যে লালসা, সেই লালসা যে কোনো বস্তুর উপরে তৈরি করা যায়। এবং যদি দেখা যায় যে এই লালসাকে তো নিয়ন্ত্রণ করার যায় চিন্তার মাধ্যমে। তো এবং চিন্তার মধ্যে যত বিভেদ তৈরি হয়, এই লালসা ভাবকে জাগরিত বা নিয়ন্ত্রিত, অন্যের দ্বারা নিয়ন্ত্রিত করা ততটাই সহজ হয়ে ওঠে। তো এটা কেন বলছি, এটা এইগুলো আমাদের অ্যাডিকশনের সাথে রিলেটেড, সেই কারণেই বলছি। কারণ অ্যাডিকশন ও আমাদের মনের হতাশা, এটার সাথেও রিলেটেড। যে মনের মধ্যে হতাশা কেন আসবে, কারণ তো আমরা অ্যাকচুয়ালি সকলেই সমান। আমি যদি আমাদের সৌরভ গাঙ্গুলির কথা যদি ধরে নিই, বা আমাদের মহেন্দ্র সিং ধোনি, এবং সেও একজন যুবক বা সেও একজন মানুষ, এবং আমি আমার কথাই যদি ধরি, আমিও একজন মানুষ বা তৃতীয় কোনো ব্যক্তি, কিন্তু তারা আজ তাদের যোগ্যতার, তাদের প্রতিনিয়ত এই স্মল স্টেপ বলছি না, এই যে স্মল অ্যাচিভমেন্টের মাধ্যমে তারা একটা বিগার পজিশনে চলে গেছে। এরপরে কিছু মানুষ কিন্তু সেইটাকে দিয়ে তোমাকে ছোট করতে পারে চাইলে, এবং ছোট থেকে আরও ছোট তৈরি করে আরও ছোট করতে পারে তোমার, এবং তোমার চিন্তাতে সবচেয়ে বেশি প্রভাবটা পড়ে, যে ওর হলো না, তোর পারবি না, বা তখন ওইটা নিজের মধ্যেও সেটা হয় যে আমি তাহলে পারবো না। হ্যাঁ, এবং কারণ কি, আমরা যেটা শুনি আমরা মনের মধ্যে সেটাই বলতে থাকি। বা এই যে ধনী দরিদ্র
হ্যাঁ, টাকার যে উপর নির্ভর করে যে একটা সোসাইটির যে ফরম্যাট গঠন, তারপরে যেখানে বলছি যে একতার বাণী যেখানেই না, যেখানে একতার মানে অ্যাকচুয়ালি কি আমরা এক তো ফিজিক্যাল একটা ব্যারিয়ার রয়েছে, কিছু তো সত্যি মানে কিছুটা কতটা সত্যি, তো সেটাই আমি তো ফিজিক্যাল যেটা কি, যেমন আমি প্র্যাকটিস করছি না, আমি পড়াশোনা করছি না, তাহলে কি আমি পড়া বলতে পারবো না? তো এইগুলো হচ্ছে আমাদের বাহ্যিক অ্যাকচুয়াল, বা কাজ করছি না আমি টাকা রোজগার করতে পারবো না, বা আমার ব্যবসা ভালো চলছে না তাহলে আমি টাকা রোজগার করব, বা ব্যবসা ভালো চলছে আমি টাকা রোজগার করতে পারছি, বা ব্যবসা উন্নতি হচ্ছে, বা আমার এইগুলোর মাধ্যমে একটা তো হচ্ছে। আর হচ্ছে যে এই ভেদাভেদই হচ্ছে, জানি না আমি কতটা বোঝাতে পারলাম, যেটা আমি বুঝেছি। তো এইটা নিজের আমাদের যে শারীরিক গঠন, হ্যাঁ, আমি আগেও বলেছি আমরা যখন জন্মের পর থেকে কখন পুরুষ হলাম এবং কখন নারী হলাম, তো এইটাতে একটা সময় আছে যে 2 মাস কি যাই হোক, ওটা এক্স্যাক্ট টাইমটা মনে নাই, তো ওটা তো 2 মাসের পর থেকে মানে আমাদের যখন থেকে হয় তখন থেকে কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে। এরপরে আমরা যে বডি পার্টগুলো যেগুলো তৈরি হচ্ছে, তো সেইগুলোকে আমরা নিজের ইচ্ছা মতো এক একটা পার্টকে বাড়িয়ে বা কমিয়ে বা বাড়ানো কমানো করতে পারি, এবং এইটা নিজের সৌন্দর্যের সাপেক্ষে বা নিজের মানে নিজের সুখ এবং এইসবের, তো এই বডি পার্ট মানে বডি পার্ট কি, যেমন বাইসেপস, অ্যাবস, চেস্ট, ব্রেস্ট, বাটক্স, যে কোনো মাসেল, আমাদের এবিলিটি, আমাদের কর্মক্ষমতা, যেটা আমরা সারাদিন করি অ্যাক্টিভিটি, তো এইগুলো তো আমাদের কাজের মধ্যে। এবারে আমি বডিটা, কারণ কি বডিটা সেন্সিটিভ, এটা দিলে বুঝতে সুবিধা হবে, তো সেই কারণে বলছি যে আমাদের বডি পার্টগুলো আমরা নিজেদের ইচ্ছা মতোকে সেখানে বাড়িয়ে কমিয়ে করতে পারি। তো এটা কি একটা ম্যানিপুলেশন, এটা ন্যাচারাল নয়। ন্যাচারাল যদি হয় সেক্ষেত্রে তার যেটা সৌন্দর্য হবে সেটা হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য, যেটা পশু পাখিদের মধ্যে দেখা যায়, সচরাচর দেখা যায়, বা দেখা যায় যদি বলি। তো সেইটাই বলতে চাইছি যে আমরা যদি মনে করি যে ভ্যালুয়েবল, তো আমরাও কিন্তু যে দুর্বল, যে গরিব সে যতটা ভ্যালুয়েবল, যে বড়লোক সেও ঠিক ততটা ভ্যালুয়েবল, যে নারী সে যতটা মানে সুন্দর হবার যে অধিকার রাখে, একজন পুরুষ সেও ততটা মানে যে অধিকার, কি বলবো এটাকে, যে সুন্দর হতে পারে বা সুন্দর হওয়ার যোগ্য, বা ততটাই সুন্দর, বা সেই সুন্দরটা আমরা দেখতে পাই না সেটাও ঠিক, এবং ততটা অধিকার রাখে এটাও ঠিক, এবং ততটাই সে যোগ্যতা রাখে, এবং যতটা আকর্ষণীয় ততটাই পুরুষও ততটা আকর্ষণীয় হবার একটা দাবি বা এইগুলো রাখতে পারে। এই যে হতাশা তো আমাদের কি পিছিয়ে পড়ে, তো
এবং হতাশাতেই তো আমাদের মনে হয় যে কি করব, জীবনটাতে কি করলাম, কি হলো। হ্যাঁ, টাকা পয়সার টানাটানি। তো এইগুলোর থেকে আমরা যে এইগুলোই আমাদের একটা নিজস্ব বোধগম্যতাকে হারিয়ে ফেলে। তাহলে এইগুলো ভাবলে হয়তো আমরা আমরা যে বিরাট কিছু হয়তো আমরা বড়লোক হয়ে যাব এমনটা নয়, বা এইটা জানলেই যে আমরা আমাদের ক্ষমতা, কাজের ক্ষমতা অনেক বেড়ে যাবে সেটাও নয়। কিন্তু এগুলো জানবো কেন, এগুলো কেন বলছি? কারণ এইগুলো আমাদের আন্ডারস্ট্যান্ডিং, মানে আমাদের যে মাইন্ড থট প্রসেস, চিন্তার যে চিন্তার যে ভাষা বা আমাদের চিন্তার মধ্যে যে যদি কোনো ত্রুটি থাকে, সেই ত্রুটিগুলো আমাদের ধরতে সহজ হবে। কারণ কি, আমরা সব সময়তেই ত্রুটি, মানে বলা হচ্ছে যে মন হচ্ছে একটা জঙ্গলের মতো। এই জঙ্গলে প্রতিনিয়ত গাছ যেমন বেড়ে চলে, সেরকম ভালো চিন্তা, খারাপ চিন্তা, আসক্তি বা আকর্ষণ, এইগুলো নারীর প্রতি আকর্ষণ, তার নারীর আবার পুরুষের প্রতিও আকর্ষণ থাকে, যদি এতটা কম বেশি হয়। যদিও বলে যে নারীর প্রতি আকর্ষণীয়, নারী বেশি আকর্ষণীয় হয়, পুরুষ কি হয়, নারীর থেকে কম আকর্ষণীয় হয়। পুরুষদেরকে পোষ মানানো হয় আসলে। পুরুষদের, মানে আমি কথার কথা বলছি আর কি, মানে বোঝানোর দৃষ্টিকোণ থেকে বলছি আর কি, বোঝানোর সুবিধার ছিল। তো নারীকেও পোষ মানানো যায়। তো তো নিয়ন্ত্রণ করা, কন্ট্রোল করা, নাচানো, তার শরীরের আনন্দের লোভ দেখিয়ে থাকে, যে যে কোনো মানুষকেই করা যায়। তো সাধারণত এইটা বেশি আমাদের চলছে। ছেলেরাও খুব এরকম টাইপের হয়, বদমাইশ প্রকৃতির হয়, ভালো প্রকৃতির হয়, সব রকমেরই হয়। তো আমি এটাই বলতে চাইছি যে আমরা যে বায়াসড হয়ে গেছে আমাদের কিছু সমাজের মেন্টালিটি, এবং আমাদের এলাকাতে, বিশেষ করে আমাদের দেশে বা আমাদের মিডিয়া, আমাদের মাধ্যমগুলো ঠিক সেইভাবেই আমাদের ব্রেন ওয়্যারিং করছে। এবং এই মিডিয়া যারা দেখে, তাদের ব্রেনের চিন্তাভাবনাগুলো এইরকম। কিন্তু যারা দেখে না, তাদের সবসময়ই তো একটা দল থাকবে, একটা গ্রুপ থাকবেই, যারা জনগণের একটা অংশ সবসময়তেই থাকবে, যেটা সবচেয়ে উন্নত বা যেটা আমরা চাই বা করি, যেমনটা আমরা বোঝাতে চাই বা বলতে চাই। এবার ভাষা তো অনেক রকম হতে পারে, যে তো ভেদাভেদ, আমি যেটা বলছি, ভেদাভেদ করলে, এবং শহরাঞ্চলে এই ভেদাভেদ ভাবটা অত সহজে আমি দেখতে পাইনি। থাকতে পারে ভেদাভেদ, হয়তো আছে, অবশ্যই আছে, কিন্তু আমার চোখে আসে। সেখানে ভেদাভেদের ধরন আলাদা। কাজ করে মানুষ, কাজের মধ্যে হয়তো তাদের কাজ নিয়ে চিন্তা, দুশ্চিন্তা, তো এগুলো আছে। তো এই যে আমাদের অ্যাটেনশন, এই অ্যাটেনশনটাই হচ্ছে একটা মূল্যবান এখন বিষয়। আমাদের ফোকাস কোন দিকে আছে, সেটাই একটা খুব মানে প্রেজেন্ট মোমেন্টে বা পাস্ট মোমেন্টে বা ফিউচার মোমেন্টে। তো আমাদের এই অ্যাটেনশনের যে তো এই আন্ডারস্ট্যান্ডিং যেটা বলছিলাম, তো এই আন্ডারস্ট্যান্ডিংটা হচ্ছে মেন, যে সেখানে নিজের ত্রুটিকে ধরবার যে মন হয়তো টানছে, কেন টানছে, হয়তো আমি চাই না, আমি জানি যে এটা খারাপ, বুঝতে পারছি, কিন্তু কি মন টানছে, এটা উচিত নয়। তো সেইটা আমি বোঝানোর জন্য বললাম যে এইটাকে কিভাবে আমরা বুঝতে পারি ব্যাপারটা, যাতে আমরা একটা নিজের আত্ম উন্নতি, সেলফ ইমপ্রুভমেন্ট করতে
সাহায্য করি। এবং এই সেলফ ইমপ্রুভমেন্টের বয়স যে কোনো হতে পারে, সেলফ ডেভেলপমেন্টের কোনো বয়স তো হয় না। যে কোনো মানে যে বলছে না যে চরিত্র হারিয়ে যায়, মানে এটা একটি সামাজিক ফ্রেজ, সোশ্যাল ফ্রেজ, কিন্তু অ্যাকচুয়ালি চরিত্র হারা কেন বলে? এখন সেইভাবে অতটা না হলেও কিন্তু এগুলো বলে। কারণ কি না, তার হয়তো অন্য মেয়ের সাথে রিলেশন আছে, তো অবৈধ সম্পর্ক আছে। তো সম্পর্কটা যে অবৈধ, এইটাকে বিচার করুন। এটা কি আইনের সাপেক্ষে এটা বিচার হলো? তো এইটাই আমি বলতে চাইছি যে আমরা নিজেদের সমাজ একটা করে ডেফিনেশন তৈরি করে দেয় যে এইটা অপরাধ, হ্যাঁ এইটা কোন সেন্সে, একটা সেন্সে বলে দিলে এইটা অপরাধ, এইটা অবৈধ, এটা বৈধ নয়, এইটা এটা তাহলে তুমি খারাপ বা তুমি ভালো, বা তুমি বড় লোক, তুমি এখন সব কিছু পাওয়ার যোগ্য, তুমি এখন মাস্টার, তোমার এখন সম্মান সবার উপরে, এইরকম একটা করে ডেফিনেশন তৈরি হয়ে যায়। তুমি একজন দোকানদার, তোমাকে প্রবলেমে ফেলতে হবে, হ্যাঁ। তুমি একজন ভ্যানওয়ালা, তোমার সঙ্গে তর্ক করতে হবে, তোমার দাম কমাতে হবে। এইগুলো একটা প্রোগ্রামিং, একটা সোশ্যাল প্রোগ্রামিং। তো এইগুলোর বাইরে এগুলো একটা তো পর্যায় পর্যন্ত ভালো, যে এগুলো নিজের আমি পয়সা সাশ্রয় করার জন্য বা নিজের ভ্যালু বজায় রাখার জন্য, এই সবগুলো নিজেকে টিকিয়ে রাখার জন্য এইসব খেলার জন্য তখন ঠিক আছে, সেই পর্যায় পর্যন্ত ঠিক আছে। কিন্তু সেইটা যখনই একটা অপরাধমূলক পর্যায় পর্যন্ত চলে আসে, তখনই সেটা কি হয়, এবং হতাশা থেকে যেখানে আত্মহত্যা, হ্যাঁ, খুন, জখম, হ্যাঁ, মারামারি, দাঙ্গা, এই সবগুলো, হানাহানি, হ্যাঁ, বা অন্যের ক্ষতি করার এই যে প্রবণতা তৈরি, তখনই সেগুলো কি বিপজ্জনক হয়ে ওঠে। তো সেইগুলো জন্যই আমি এটা বলতে চাইছি। তো আত্মউন্নতি, সেলফ ডেভেলপমেন্ট, তো সেইটার সঙ্গেও কানেক্টেড। এবং আগেও আমি বলেছি যে পূর্ণ করার জন্য আমাকে 5 বেলা দুবেলা পুজো করার, ধূপ দেওয়ার, ঠাকুরকে ফল দেওয়ার কোনো প্রয়োজন নাই। আবার যারা অন্য ধর্মে আছে, হ্যাঁ, তাদেরকে সেই নামাজ পড়ার, এটা ধর্মেই বলছে, খ্রিস্টান ধর্মেই বলা হচ্ছে। এটা আমার কথা তো, আমি যেগুলো বুঝেছি সব চারিদিক থেকে, অথেন্টিক যেগুলো জায়গা থেকে আমি তথ্য সংগ্রহ করি, এবং অথেন্টিকভাবে সেটাকে নিজের বাস্তবতার বিচারে সেটাকে আমি যেটা বুঝি সেইটাকে বোঝানোর চেষ্টা করি। তো আবার বলা হচ্ছে যে এইগুলো করলে আমরা কেন করি, হ্যাঁ, পুজো করি, করি, কেন করি? তাহলে আমরা ঠাকুরকে পাবো সেই জন্যে? তো এগুলো করে তো ঠাকুরকে পাওয়া যায় না। এগুলো করেও তো ঝামেলা হচ্ছে, এগুলো করেও তো কী হচ্ছে, দাঙ্গা হাঙ্গামা সব কিছুই হচ্ছে। তাহলে আমরা কেন করছি? এইগুলো করছি আমরা নিজেদের বোধগম্যতাকে ভারসাম্যে রাখবার জন্য, মানসিক ভারসাম্য, বা এক কথায় এটাও বলা যেতে পারে যে মানসিক ভারসাম্যকে স্থির রাখার জন্য বা মানসিক ভারসাম্যকে বজায় রাখার জন্য আমরা এই পুজো আর্চা, ভক্তিভাব, হ্যাঁ, এই ভক্তিভাবের জাগরণ, এইগুলো কিসের মাধ্যমে হয়? পুজোর মাধ্যমে। তো সেই জন্য একমাত্র পুজোর মাধ্যমেই তো হয়।
কারোর সঙ্গে গল্প করে তো ভক্তি আসা যায় না। তখন এরপরে আমি কোনো গুরুদেবের প্রতিও বা ব্যক্তির প্রতিও ভক্তি প্রদর্শন করতে পারি না। কারণ কি, একজন মানুষ হচ্ছে পাপ ও পুণ্যের সমন্বয়ে তৈরি হয়। হতে পারে সে অনেক পুণ্যবান ব্যক্তি, হ্যাঁ, কিন্তু সে পুণ্যবান ব্যক্তিও সীমিত, হয়তো 1000-এ একটা বা 100-তে একটা। এবার আমি চিনব কী করে? সেখানে স্বাভাবিকভাবেই একটা সন্দেহ তৈরি হয়ে যায়। যেখানে কোনো সন্দেহ নাই সেইখানেই আমাদের কি আছে, সেইখানেই আমাদের শান্তি আছে, সেখানেই আমাদের সুখ শান্তি মানে ঈশ্বরের অনুভূতি বা হ্যাঁ এইগুলো আছে। তো আমি যদি কোনো পাপ করে থাকি তাহলে ভগবান শাস্তি বা যদি কেউ শাস্তি দেওয়ার জন্য থাকে, তাকে পুরো প্রথমে ভাবা উচিত যে যারা শাস্তি দেয় তারা হচ্ছে শয়তান তাদেরকে ভর করে। প্রথম কথা, শাস্তি দেওয়ার তারা কে? যে তোমাকে শাস্তি দিচ্ছে তারা শাস্তি দেওয়ার কে? যার কারণে জেলের মধ্যে কি লেখা থাকে? আগে জেল থাকতো, এখন কি লেখা থাকে? সংশোধনাগার। সেখানে সংশোধন করা হয়। যদিও সমাজ যে অপরাধ করেছে, যে আমি উদাহরণের জন্য আমি খুনের কথাই ধরে নিয়েছি, যে খুন করেছে সব, কারণ কি খুন হচ্ছে এক্সট্রিম। তো খুন চুরি ডাকাতি যারা করে থাকে তাদেরকে যদি জেলের বাইরে করা হয়, তারপরেও তারা মানুষের বিশ্বাস তারা আবার এই চুরি ডাকাতি করে। এবং এটা অ্যাকচুয়ালি আমি যেটা দেখেছি এটা অ্যাকচুয়ালি সত্যি, যে আবার তারা চুরি করে, আবার তারা সেই খুনে জড়িত হয়। এবং এইটা হচ্ছে তাদের একটা বলা চলে যে মানসিক একটা প্যাটার্ন, মানসিক একটা ব্রেন ওয়্যারিং। তো সেই কারণে তাদের জেলে এত রাখা হচ্ছে সংশোধন করার জন্য। কারণ কি, মানুষকে সমাজকে এটাই বোঝানো হচ্ছে। আবার অনেকে কি হয়, অল্প পাপ করেই বা পাপ না করে সে অনেক বেশি অপরাধ বোধে ভোগে। কি না, তার পেছনে হয়তো কেউ লেগেছে, হয়তো, হ্যাঁ, যাদের উপরে ভর করে থাকে, তো তাদেরকে তো শয়তান বলা চলে না, তাদের মধ্যেও ঈশ্বর সত্তা তাদের মধ্যেও আছে। হ্যাঁ, তাদের মধ্যেও অ্যাকচুয়ালি এই শয়তান এই ধারণাটা এই কাজগুলোর মধ্যেই লুকিয়ে আছে। এবং শাস্তি, ঈশ্বর হচ্ছে ক্ষমাশীল, ক্ষমাময়। হ্যাঁ, ঈশ্বর সবসময়তেই ক্ষমা করে দেয় এবং আবার নতুন করে করবার সুযোগ দেয়। কিন্তু কিছু মানুষ আছে সবসময় অপরাধে ডুবিয়ে দিতে সাহায্য করে, ডুবিয়ে দিতে বাড়াতে আর কি, মানে অপরাধপ্রবণ কিছু ব্যক্তি আছে। এবং আমরা অপরাধীদেরকে হয়তো এমন চোখে দেখি, খুব ভয় আর কি কিছু মানুষকে, এই দেখ এই ছেলেটা চুরি করেছিল, এই ছেলেটা ডাকাতি করেছিল, হ্যাঁ, এই ছেলেটা ওই মেয়ের সঙ্গে পালিয়েছিল, বা ওই মেয়েটার সঙ্গে। তো এইগুলোকে আমরা কি অপরাধের চোখে দেখি। তো ততদূর পর্যন্ত ঠিক আছে যতদূর এখানে কোনো মূল্যবোধের হ্রাস না হয়। এবং যখন থেকে এখানে এর মূল্যবোধ যখনই মূল্যবোধে অবনতি ঘটে, মূল্যবোধ মানে কি, তার অবমূল্যায়ন যখন থেকে হয়, তখনই তার
সেখান থেকে আমাদের কি হয়, দুশ্চিন্তা শুরু হয়। তো তখন থেকে আমাদের কি হয়, দুশ্চিন্তা শুরু হয়। তো অবমূল্যায়ন এবং কিছু হারানোর যে ভয়, সেখানেই আমরা কি হয়, আমরা খুব রাগান্বিত হয়ে পড়ি, রেগে যাই এবং আত্মরক্ষার স্বার্থে আমরা সমস্ত রকম পন্থা উঠিয়ে নিই, করবার জন্য উদ্ধত হই। যেমনভাবে বাঘ হরিণকে শিকার করে, হ্যাঁ, কারণ হরিণও তো বাঘের মতনই একটা পশু, কিন্তু বাঘ কি ভাবে যে এত সারাদিন ধরে ও কী করে, খেয়ে নেয়। তো সেটাও তো একটা অপরাধ। বা বিড়াল যে ইঁদুরকে ধরছে, সেটাও তো দেখতে গেলে এগুলো প্রাকৃতিক। তো সেই আর কি আমরা হতাশ হয়ে ভয়ে আমরা ভুলে যাই, সব কিছু কাজ করতে ভুলে যাই আমাদের। সেই তার উপরে যখন আরও আঘাত আসে, আঘাতের পর তখন আমরা কি প্রত্যাঘাত করতে ভুলে যাই। তো পাপি 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 করে পাপিকে কি করে, পিটিয়ে হত্যা করে, গণহত্যা করে, হ্যাঁ তাই তো। ও সেখানে ওর ততদূর পর্যন্ত ঠিক আছে, যদি বলো তো এইভাবেই আমরা একটা আত্ম উন্নয়ন বা নিজের চিন্তার উন্নতির মাধ্যমে কি করতে পারি। আমাদের তো এত কিছু মনে থাকবে না, আমরা যখন কাজ করব তখন কি কাজের চিন্তাটাই আমাদের চিন্তা থাকবে, এবং কিছু কাজ করতে আমাদের চিন্তা লাগে না, যেমন পড়াশোনা করতে আমাদের চিন্তা লাগে। কিছু কিছু পেশা আছে যেগুলোর জন্য চিন্তা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, হ্যাঁ, যেমন কি ওকালতি, হ্যাঁ, যারা ডিজাইনের যারা কাজ করে, যারা লেখালেখির কাজ করে, হ্যাঁ, কিছু পেশা আছে। কিন্তু কিছু পেশা আছে যেগুলোতে চিন্তা এতটা চাপ পড়ে না, যেগুলো যেমন ব্যবসা, হ্যাঁ, কিছু ব্যবসা আছে যেখানে বাই অ্যান্ড সেল, এখানে চিন্তার কিসের কাজ, কিছু ট্যালেন্ট কিসের, এখানে কথা বলার ট্যালেন্ট লাগে, মানুষকে বোঝানোর ট্যালেন্ট, হ্যাঁ, মানুষকে আমি ঠিক হয় ভুল বোঝানোর ট্যালেন্ট, মানুষকে ঠিক বোঝানোর, মানে অ্যাপ্রোচ করার মানে কি বলবো, যে অ্যাপ্রোচ করবার যে ট্যালেন্ট, গতিয়ে দেওয়ার। তো এই আর কি চলছে, এইগুলোই হচ্ছে আমাদের। তো এত কিছু তো কথা দিয়ে তো বোঝানোর জন্যে, মানে বোঝানোর মতো নয়। তো এই কথাগুলো কিন্তু রিলেটেড, এগুলো অন্তত একবার যদি শোনা হয় সেগুলো অনেকটা ধারণা করা যায়। তো আবার ঘুরে আসি এই প্রসঙ্গে, যে নেশা আসক্তি, এই আসক্তি হচ্ছে আমাদের কি করে, এবার সব কিছুই আসক্তি, তাই না? কোনটা আসক্তি নয়, সব কিছুই আসক্তি। কাজটা একটা আসক্তি, নেশা, কিন্তু সেই নেশা যখন আমাকে ভুলিয়ে দেয় সব কিছু, আমাদের চিন্তার মধ্যে অমিল তৈরি করে দুই ব্যক্তির মধ্যে, তখনই সেইটা ক্ষতির কারণ হয়ে যায়, একজনের পক্ষে সেটা হানিকারক হয়ে ওঠে। তো সেই জন্যই বলে যে এই ধরনের নেশাগুলো থেকে সচেতন থাকা, যেমন যে কোনো ধরনের এই নেতিবা এই ধ্বংসাত্মক নেশা, যেমন বিড়ি সিগারেট, হ্যাঁ, বিড়ি কেন, কারণ কি বিড়ি গন্ধ অনেকেই সহ্য করতে পারে না,
সিগারেটের গন্ধ। আবার এগুলোর কিছু ভালো দিকও রয়েছে অবশ্যই, যেগুলোর জন্যই এগুলো চলে। কি ভালো দিক? বিড়ি খেলে কি মাইন্ডটা একদম ব্ল্যাঙ্ক হয়ে যায়, মাইন্ড একদম সমস্ত চিন্তা কি হয় নীল, পুরো ড্যাশ হয়ে যায়। এবং এছাড়া কি হয় যে একটা ঘুমের একটা যে মদ খেলে বা এ খেলে একটা ঘুমের অনুভূতি তৈরি হয়, ঘুমের আমেজ। হ্যাঁ, তো আমাদের ব্যথাগুলো সব চলে যায় কিছুক্ষণের জন্য। তো সব টান দিতে থাকে, কন্টিনিউয়াসলি টান দিতে থাকে। কেন টান দিতে থাকে? ওই জন্যই তো যে সেটাকে, এবং এইটাকে চলে যায় মানে কি, এটা একেবারে চলে যায় তা না, মানে এটারও আবার আপ ডাউন হয়। হয়তো কিছুটা গেল, অনেকটা গেল, আবার চিন্তা আবার চলে এলো, আবার টান দিল, আবার চিন্তা চলে গেল। তো এইটার একটা অনুভূতির মনের খেলা। এরপরে এইটা তো সেই রকম, মানে পর্নোগ্রাফিটাও ঠিক সেই রকমই। মনের মধ্যে একটা যে মাথার মধ্যে সবসময় হরমোনগুলো রিলিজ হয়, তো তখন মানে আমাদের যে র্যাশনাল ব্রেন আর একটা হচ্ছে কি অ্যানসিয়েন্ট ব্রেন। তো র্যাশনাল ব্রেন মানে কি যুক্তিবাদী মাথা, সেখানে আমরা যুক্তি দিয়ে ভাবি এবং তখনই ভাবি যে এইটা তো এত কিছুই নয়, কিন্তু কেন ভালো লাগছে, কারণ কি আমাদের আদিম যে মস্তিষ্ক বা সেখানে একটা সুন্দর অপোজিট সেক্সের কোনো নারী বা পুরুষ, হ্যাঁ, অনেক নারীরও আবার পুরুষের প্রতি আসক্তি থাকে, যদিও সেটা কম। হ্যাঁ, পুরুষের প্রতি নারীর যতটা আসক্তি সেটা অনেকটা তীব্র, এবং সমাজ যেভাবে পারসেপশন দেবে, এবং নেচারের একটা আছে, নেচার ম্যানিপুলেশন আছে, একটা সোশ্যাল ম্যানিপুলেশন আছে, একটা নেচারাল ম্যানিপুলেশন। একটা নেচার মানে ফিজিক্সের নিয়মে যেটা চলছে, যে এইটা তো চলবে। যেমন একটা কাঁচের গ্লাসে যদি আমি পাথর দিয়ে আঘাত করি, তখন কি হয়, পাথর তখন গ্লাসটা ফেটে যায়। তো এইটা তো একটা ন্যাচারাল। তো আমরাও একটা কেমিক্যাল কম্পাউন্ড, একটা রাসায়নিক যৌগ। আমরা ভাইরাস কি, আমরা ভাইরাস হলো একটা আমাদের একক কি, আমাদের একক হলো আরএনএ। আরএনএ কি? আরএনএ একটা রাসায়নিক যৌগ। সেখানে ক্রিস্টাল, কেমিক্যাল যে ক্রিস্টালগুলো আছে বা পরমাণু আমি যদি বলি, সেল, অ্যাটম অ্যান্ড নিউক্লিয়াস, অ্যাটম, তারপরে ইলেকট্রন, প্রোটন, এগুলো দিয়ে একটা রাসায়নিক যৌগ তৈরি হয়। সেটা কি? কার্বন, হাইড্রোজেন, মূলত আমাদের কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, এইগুলো দিয়ে আমাদের পুরো শরীরটা তৈরি। এছাড়াও আছে কি, সমস্ত পৃথিবী যত উপাদান পাওয়া যায়, সমস্ত উপাদানই আমাদের শরীরে আছে। তো এই উপাদানগুলোর যে উপাদানগুলো রয়েছে কিসের ফরম্যাটে? আরএনএর ফরম্যাটে, মানে রাইবো নিউক্লিক অ্যাসিড। তো এই আরএনএ দিয়ে একটা ডিএনএ তৈরি হচ্ছে। তো ডিএনএর যে স্ট্রাকচার, আরএনএর থেকেই এসেছে ডিএনএ। ডিএনএটা আরও কমপ্লেক্স, আরএনএটা খুব সিম্পল একটা কেমিক্যাল স্ট্রাকচার। যেখানে ভাইরাস যেখানে হচ্ছে বলা হচ্ছে, সেই ভাইরাস কি? ভাইরাস হচ্ছে একটা কেমিক্যাল কম্পাউন্ড, একটা রাসায়নিক যৌগ। যারা রসায়ন পড়েছে তারা আমার কথা ধরতে পারবে কি বলতে। তো সেই রাসায়নিক যৌগ থেকেই আমাদের ডিএনএ, এবং ডিএনএ থেকে কি হচ্ছে, সেই ক্রিস্টালের মাধ্যমে একটা সেল তৈরি হচ্ছে, এবং এই সেলগুলো দিয়ে এক একটা আমাদের অর্গ্যান তৈরি হয়েছে। হ্যাঁ, ফুসফুস, পাকস্থলী, হৃৎপিণ্ড, চোখ, এবং গোটা দুনিয়াটা আমাদের এই একই ফরম্যাটে। আমাদের এই দুই চোখ
যত প্রাণী জগৎ আছে, 2 চোখ, আমাদের এই স্পাইন, হ্যাঁ, আমাদের মাছেরও তাই, তিমি মাছ থেকে শুরু করে পুঁটি মাছ, সমুদ্রের যে পুঁটি, কী বলে ওটাকে, মল, এই মলিফিস, সামুদ্রিক মৌরলা, সামুদ্রিক পুঁটি, তো মলিফিস থেকে শুরু করে ব্লু হোয়েল, আমাদের নীল তিমি, হ্যাঁ, ব্লু হোয়েল, তিমি মাছ, হাঙর, হ্যাঁ, পিরানহা, আমাদের মানুষ খেকো যে মাছ, হ্যাঁ, মাছ, মাংসাশী যেগুলো, অত্যন্ত সবচেয়ে পৃথিবীর বিপজ্জনক যে মাছ, মানে কয়েক সেকেন্ডের মধ্যে একজন মানুষকে খেয়ে ফেলতে পারে, পিরানহার যে ঝাঁক। তো এই ধরনের যে স্ট্রাকচার এই আরএনএ ডিএনএর মাধ্যমে গড়ে উঠেছে এই আমাদের স্পাইন, এই একই ফরম্যাটে গোটা প্রাণী জগৎটা আমরা দেখতে পাই। তো যেখানে জীবন আর মৃত্যু এইটা অবশ্যম্ভাবী, এটা হবেই, কষ্ট আমাদের পেতে হবেই, যন্ত্রণা দুঃখ আমাদের পেতে হবেই। এরপরে আমরা দেখব তাতেও আমরা সেটাকে হাসি মুখে মেনে নেব, নাকি সেটা যন্ত্রণাতে মানব, নাকি ভয়ে মানব, সেইটা আমাদের উপর ডিপেন্ড করছে। এবং ছোট করা, একজন মানুষকে ছোট করা, একজন মানুষকে বড় করা, তার যোগ্যতার ভিত্তিতে, তার অবস্থার ভিত্তিতে, হ্যাঁ, একজন সুন্দর মহিলা, সুন্দর মেয়েকে দেখলে যেমন আমাদের ভালো মানে কী লাগে, তাকালেই, তাই না, মানে খুব, এখন তো আমার বয়স হয়ে গেছে, এখন আমার অনেকটাই ম্যাচিওর হয়ে গেছি ব্রেন, কিন্তু কম বয়সে কী লাগতো, যে লজ্জা লাগতো, হ্যাঁ। এবং যখন আমরা প্রথম এই পর্নোগ্রাফির সঙ্গে যখন মানুষ প্রথম পরিচয় হয়, সেটা কেমন, এক একজনের সেটার তার মেন্টালিটি, এক একজনের স্মৃতি এক এক রকমের, সেখানে ভ্যারাইটি, সেখানে বৈচিত্র্যময়, সেখানে ইতিহাস। তো সেইগুলোই তো হচ্ছে আমাদের মানসিক অবস্থা পরিবর্তনের একটা দুয়ার, যেখানে আমাদের একটা মানসিক পরিবর্তনের ব্যাপক পরিবর্তন হয় ওই এক এক জায়গাতে। তো এইখান থেকেই তো আমরা চিন্তা ভাবনাকে একটা গঠন, একটা পারসেপশন, একটা দৃষ্টিকোণ তৈরি করি বা দৃষ্টিভঙ্গি তৈরি করি, যাতে আমরা সমাজটাকে, পৃথিবীটাকে সেইভাবে দেখতে পাই, যেভাবে আমাদের দৃষ্টিকোণ তৈরি হয়, সেইভাবে আমরা আমাদের জগৎটাকে, চারপাশের যে জগৎটা রয়েছে সেই জগৎটাকে সেইভাবে আমরা দেখি। তো ডারউইন এবং অনেকেই অনেক রকম বলে গেছে, এবং আমাদের বিজ্ঞান কি, বিজ্ঞান হচ্ছে যুক্তিবাদী, সেখানে যুক্তির ভিত্তিতে, সেখানে কি, এখানে ঈশ্বরের কথা কোনো বিজ্ঞান বইয়ে বলা হয়নি, সেখানে ঈশ্বর ছাড়া আমাদের সৃষ্টিকে যুক্তি দিয়ে বোঝানো হয়েছে। এবং যে ধর্মীয় যে শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে আবার ঈশ্বর নাকি আমাদের সৃষ্টি করেছে এমনও বলা হয়ে থাকে। এবং সেই ঈশ্বরের সংজ্ঞা তো কেমন, সেগুলো সেখানে তাদের মতো করে বলা আছে। তো আমাদের বিজ্ঞানের উপরে ভরসা করা উচিত। কেন? কারণ বিজ্ঞানের যুক্তি, হ্যাঁ, যদিও এটা এই কনসাসনেস, হ্যাঁ, এইগুলো এখনও তো পুরোপুরি এটা যে কি তার উত্তর এখনও অধরাই আছে। এখনও আমরা এইগুলো এখনও অধরাই আছে, কারণ আমরা জানি না আমরা কোথা থেকে এসেছি,
হ্যাঁ, কেন আমাদের ভালো লাগে, কেন আমাদের খারাপ লাগে, কেন আমরা চাই, কেন আমরা চাই না, কেন আমরা ক্ষতি চাই না, এর উত্তর হয়তো জানি যে ব্যথা লাগে তাই ক্ষতি চায় না। কেন আমরা ব্যথা পাই? হ্যাঁ, আমাদের সেন্স অফ ডিস্ট্রয়, হ্যাঁ, আমাদের যেগুলো ধ্বংস করে সেগুলোই ব্যথা দেয়। কিন্তু ধ্বংসতে আমরা কেন ভয় পাই? কারণ ধ্বংস আমরা সহ্য করতে পারি না, এবং সহ্য জিনিসটা কি, তো এইগুলোই একসঙ্গে একটা আমাদের কি, যেটা আমাদের ইচ্ছার বাইরে কিছু জিনিস রয়েছে। তো সেই ইচ্ছাটাকে বাইরে যে জিনিসটা রয়েছে, সেই বাইরের জিনিসটা আমাদের ইচ্ছাটাকেও কবজা করে। তো সেইটা বুঝবার জন্য আমাদের এই স্পিরিচুয়ালিটি দ্বারস্থ হতে হয়, মনকে বসে আনার জন্য। হ্যাঁ, যদি আমি মনকে একটা ঘোড়ার সঙ্গে তুলনা করি, আর আমাদের যে জায়গার মাধ্যমে আমার ইচ্ছাটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি, এই যে আমি বলছি যে ইচ্ছাতে, হ্যাঁ, পুরোটাই ভ্রম, তবুও যে আমি বোঝানোর জন্য বলছি যে তো তাকে যদি আমি সেই ইচ্ছাকে যদি সেই ঘোড়সওয়ারের সঙ্গে তুলনা করি, আর এই দুনিয়াটাকে যদি এই ঘোড়ার ঘাস খাওয়ার মাঠের সঙ্গে তুলনা করি, তো সেক্ষেত্রে এই ঘোড়াকে লাগাম ছাড়া রেখে তাকে যদি আমরা ছুটতে দিই, ঘোড়া এদিক ওদিক ছুটে বেড়াবে, তাই তো? এবং সঠিকভাবে যে আমরা নিয়ন্ত্রণ করব, যে ঘোড়ার পিঠে চড়ে, তখনও ঘোড়া কিন্তু ঠিক পোষ যদি মানা ঘোড়া না হয়, তো পোষ না মানায় ঘোড়াই বলছি, কারণ কি আমরা আমাদের ইচ্ছা মতো তো হচ্ছে না কিছুই, অন্যের ইচ্ছা আমাদের উপর অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে ব্যাপারটা কিছুটা এইরকম, যে সেই আমরা হলাম সেই চেতনা, যাকে বলছি, আবার বলছে নাকি এই চেতনাটাও নাকি অচেতন, মানে আমাদের যে কনসাসনেস সেইটাও নাকি আনকনসাস। তো আমাদের যে মন, হ্যাঁ, মন ততক্ষণই সত্যি যতক্ষণ আমরা বেঁচে আছি। কারণ আমি যদি উদাহরণস্বরূপ লাল, সবুজ আর নীল এই তিনটে কালার দিয়ে আকাশিকে বোঝাতে চাই, তখন একজন এক এক রকম এবং আমরা কি আনন্দ করতে ভুলে যাই, ফুর্তি করতে ভুলে যাই। তো এইটাকে এক এক সময় আমাদের তাই নিজেদের লক্ষ্যটাকে বোঝা মনে হতে পারে। তো সেটা বিবেকানন্দ যদিও বলে যায়নি এটা, তা আমি বলছি, যেটা আমার আন্ডারস্ট্যান্ডিং। তো এই আনন্দ থেকেই আমাদের কাজ করার অনুপ্রেরণাটা, শক্তিটা আরও জেগে ওঠে, বেশি করে শক্তিটা পায়। তো আমাদের এই শক্তিগুলো খুঁজে বার করতে হবে সময়ে সময়ে। হ্যাঁ, আমাদের এইগুলো আমাদের অবজারভেশন পাওয়ারটা যাতে বাড়ে, আমি সেই জন্যই বলছি পর্যবেক্ষণ ক্ষমতা, হ্যাঁ, নিজেকে খুঁজে পাওয়ার যে শক্তি বাড়ানোর উদ্দেশ্যে আমি বলছি। তো সেই
এই সুযোগগুলো যাতে খুঁজে পাই, হ্যাঁ, সুযোগ খুঁজে পাই এবং অন্যের ক্ষতি বা অন্য যদি কেউ ক্ষতি করে তাকে কীভাবে নিজের মানসিক মাইন্ডসেট, হ্যাঁ, কীভাবে সেট করব বা তাকে কীভাবে, তাহলে কি এগুলো এই পাশবিক প্রবৃত্তি দূর হতে আমাদের সাহায্য করবে, আমাদের চিন্তাকে চিন্তার জাগরূপের মাধ্যমে আমাদের স্থিতিশীল জীবন বাঁধা ধরা আমাদের একটা ছন্দপূর্ণ ঐকতানপূর্ণ পরিশ্রম করেও পরিশ্রমের ভারসাম্যর সঙ্গে পরিশ্রম, হ্যাঁ, মানসিক ভারসাম্য মানে কি সব কিছুর সঙ্গে ভারসাম্য, পরিশ্রমের সঙ্গে ভারসাম্য, পরিশ্রমের সঙ্গে আপোষ করা বা ছোট ছোট পদক্ষেপের মাধ্যমে একটা বড় অ্যাচিভমেন্ট অ্যাচিভ করা, হ্যাঁ, এইগুলো আমাদের তারপরে কি এই যে অ্যাডিকশন, হ্যাঁ, বিড়ির নেশা, সিগারেটের নেশা, মদের নেশা, কোকেইন, গাঁজা, তারপরে কি ঘুমের ওষুধ খেয়ে ঘুমানোর অভ্যাস আছে অনেকের দুঃখ নিতে পারে না, হ্যাঁ, বাবা মারা গেছে, পরিবারের হয়তো কারোর হয়েছে, মেন্টালি শকড, এবং সেই দুঃখ এগুলো কি আমাদের কি দুঃখে আর আনন্দে অবিচল থাকতে হবে, এটা তো আমাদের অনেকেই জানা আছে। এবং খুব গুরুত্বপূর্ণ কথা এটা যে আমরা শোকে যেমন থাকবো, আনন্দেও ঠিক একই রকমই থাকবো। তাহলে আমাদের মানসিক যে অস্থিরতা, সেই অস্থিরতা দূর হবে। অর্থের আগমন, কীভাবে আরও টাকা রোজগার করা যায়, ব্যবসা কীভাবে বাড়ানো যায়, হ্যাঁ, চাকরি যেটা করছে চাকরি কীভাবে আরও চাকরিতে বেশি বেতন পাওয়া যায়, মানুষের সাথে আমাদের মিশবো, গল্প করবো, তাহলেই তো মানুষের কত রকমের আমরা আনন্দ খুঁজে পাবো। তো আমি যখন অফিসে যখন কোম্পানিতে যখন কাজ করতাম, তখন কি আমাদের তখনও কাজের চাপ ছিল, কিন্তু তখনও কী হতো, আমাদের গল্প, ঠাট্টা, আড্ডা এইগুলো কিন্তু যথেষ্ট ছিল, যার কারণে চাপ থাকলেও আমরা সেখানে আনন্দ পাওয়ার জন্য আমরা হতাশ হতে পারিনি, হতাশ হবার কোনো অবকাশ পাইনি, বা ডিপ্রেশনে ভোগার কোনো অবকাশ পাইনি। ডিপ্রেশন কখন হয়? একাকিত্ব থেকে ডিপ্রেশন আসে। তো এই একাকিত্ব দূর করা উচিত কারো এরপরে টক্সিক রিলেশনশিপ, সেটাও বটে। টক্সিক রিলেশনশিপ কে অ্যাভয়েড করা উচিত। টক্সিক রিলেশনশিপের থেকে আবার মানে তিক্ত সম্পর্কের থেকে একাকিত্ব ভালো, কিন্তু একাকিত্বে আবার কি হয়, এই হতাশা এগুলো যেমন জাগরিত হতে পারে, আবার একাকিত্বে একটা মাঝে মধ্যে মুক্ত যে আসল যে একাকিত্ব, যে অ্যাকচুয়াল একাকিত্ব, সেখানের মধ্যে কি আছে, একটা স্বাধীনতা আছে, পূর্ণ স্বাধীনতা, পূর্ণ মুক্তির যে স্বাদ, সব কিছু বেড়াজাল থেকে মুক্তির যে আনন্দ, সে
সেই একাকিত্বের মধ্যে রয়েছে, আবার সেটা আবার ভয়ঙ্কর হয়ে ওঠে যদি কেউ আবার তখন আত্মহত্যার কথা আবার ভেবে না বসে। তাই একাকিত্বটা এই ধরনেরই হওয়া উচিত, যে সঙ্গবদ্ধ একাকিত্ব, সেখানে সব রকমই থাকলো, অথচ আমাদের একাকিত্বটাও রইল, এবং সব কিছুর মধ্যে একটা ব্যালেন্স আর কি, ভারসাম্য। মানে এই যে কখন এইগুলো আমাদের কি একরকম লাইফ আমাদের ভালো লাগে না, আমাদের জীবনে একটা আমাদের জীবনে কি হয়, পরিবর্তন দরকার হয়। তো এই সব ছোটোখাটো জিনিসগুলো, ছোটোখাটো পরিবর্তন, তার জন্য কোনো ব্যয় করার প্রয়োজন হয় না, বা খুব অল্প ব্যয় করতে হয়, এবং সেখানে ব্যয় বেশি হয়ে গেলেও সেটাও আমাদের মাথায় রাখার দরকার, বা বিনা ব্যয়ে কীভাবে খুশিরা থাকতে হয়। যাদের পয়সা আছে তারা পয়সার বিনিময়ে খুশি থাকে, তাও বাইরে গিয়ে। তো এইগুলো সব ডিপেন্ড করছে, সব এগুলো ভ্যারিয়েবল সব। যেমন একটা অ্যাপসের মধ্যে, একটা অ্যানালিসিসের মধ্যে যেমন সব কিছু একটার উপর একটা ডিপেন্ড করে, সেরকম আমাদের এই একটা পরিস্থিতির উপর আর একটা পরিস্থিতি সব ডিপেন্ডেবল। একটা যুক্তি দিয়ে সব কিছুকে বোঝানো তো সবসময় যায় না, সব কিছু মেলে না। সেই জন্যে কি বলছি যে এই পরিস্থিতিটাকে চিনতে শেখা, এবং পরিস্থিতির সাপেক্ষে নিজেকে ভারসাম্যটা ঠিক রাখা, ব্যালেন্স ঠিক রাখা, একটা সাপেক্ষে একটা, যে কখন, এবং যে রুট নলেজ যেটা, সেটা কি সেলফ ডেভেলপমেন্ট, সেটা হচ্ছে হার্ড ওয়ার্ক, সেটা হচ্ছে স্মল স্টেপ, ছোটোখাটো কিছু স্মল স্টেপ অ্যাক্টিভিটি, ছোটোখাটো অ্যাচিভমেন্ট করা, সেলিব্রেশন করা, মানুষ রুটিনে চলা। তারপরে এই আসক্তিগুলো থেকে কি ক্ষতি হতে পারে আমাদের, বা এই আসক্তিগুলোকে দমন করবার যে স্ট্র্যাটেজি, এইগুলো। আবার আমাদের যে কি হয়, মাস্টারবেশনের যে হ্যাবিট থাকে অনেকের, তো মাস্টারবেশনের যে হ্যাবিট, তাকে কিভাবে ম্যানেজ করব, এইগুলো জানা সঠিক পদ্ধতি। তো এটা কীভাবে ম্যানেজ করব, কি অনেকেই অনেক রকমই বলেছে। তো ডাক্তার কি বলে, যে এটাকে যখনই এই আর্জেস ওঠে, তখন সেগুলো বাথরুমে গিয়ে আমাদের সেটা ফেলে সে আর্জটাকে করতে হয়। আবার ধর্মের বলা হয়েছে, তোমাকে কিছুই করার দরকার নেই, তুমি যদি এটা না করো, তোমার অটোমেটিক তোমার একটা সময় পর এটা বন্ধ হয়ে যাবে। আবার এছাড়া বলা হয়েছে কি ট্রিগারগুলো, যে ট্রিগারগুলো, যেমন কি কাম উত্তেজক দৃশ্যগুলো থেকে আমরা দূরে থাকব। যে নগ্ন দৃশ্য, সেই নগ্ন দৃশ্যগুলো যখন যে আমাদের কামকে জাগরিত করে, এই ধরনের যে দৃশ্যগুলো, এইগুলো থেকে দূরে থাকবো। আবার কি এগুলো ঠিক যে এগুলো আমাদের, এইগুলোর থেকেও শিক্ষা নেওয়া যায়, কিন্তু আমাদের সঠিক জায়গা থেকে শিক্ষা নেওয়া উচিত, এগুলো থেকে শেখার আছে। কারণ কি এইগুলো তখন ইউজ করতে পারে কেউ তোমার মাইন্ডের সাথে খেলা করার জন্য। তো এক একজনের কাছে জীবনটা দৃষ্টিভঙ্গি এক এক রকম, যে যার দৃষ্টিভঙ্গি যেমন, তো সেইটা বোঝা দরকার। আর কি আনন্দ, হাসি, এইগুলো সবসময় কি হেসে খেলে জীবন কাটাবো। এই হাসির মধ্যে লুকিয়ে রয়েছে
প্রকৃত সুখ। হ্যাঁ, যত কষ্টই আসুক, যত আনন্দই আসুক বা যত বিরক্তি আসুক, মুখের মধ্যে হাসি রাখবো এবং শত্রু যারা আছে বা যারা শয়তান যাদেরকে ভর করেছে, হ্যাঁ, তাদের থেকে বাঁচবার উদ্দেশ্যে, সেই পাশবিকতা থেকে বাঁচবার জন্য সেলফ কন্ট্রোল, আত্মসংযম, আত্মনিয়ন্ত্রণ এর প্রতি কী করবো, ধ্যান দেবো। আজকাল যে ক্ষমতাগুলো রয়েছে সেই ক্ষমতাগুলো খুঁজবার চেষ্টা করব, সেই ক্ষমতা সঠিক ব্যবহার করার চেষ্টা করব। হ্যাঁ, সোশ্যাল মিডিয়ার যে পাওয়ার, যে মোবাইলের ইন্টারনেটের যে পাওয়ার, সেই পাওয়ারকে, যে অভ্যাসের যে পাওয়ার, অভ্যাসের শক্তি, হ্যাঁ, সেই প্র্যাকটিসের শক্তি, ডিসিপ্লিনের যে পাওয়ার, বলে না পাওয়ার অফ ডিসিপ্লিন, পাওয়ার অফ, হ্যাঁ, অফ মানে কি, অনেকে বলছে পাওয়ার অফ মানে পাওয়ার বন্ধ হয়ে গেল, অন অফ হয়ে গেল। হ্যাঁ, পাওয়ার অফ তো সেই সেন্সেবল নয়, পাওয়ার অফ ডিসিপ্লিন মানে ডিসিপ্লিনের পাওয়ার। অফ মানে এর, অফ মানে OFF নয়, অফ নয়। এরপর এই ভাষার মধ্যে অনেক বিভ্রান্তি ছড়িয়ে রয়েছে, মানে দ্বিমত, মানে মাল্টিপল মিনিং রয়েছে। তো আমি সঠিক মিনিংটাই সঠিক সময় ধরার চেষ্টা করলে ধরতে পারবো। এবার আমরা যদি এই ডবল মিনিং, ট্রিপল মিনিংয়ের দিকে সবসময় নজর দিই, তখন আমাদের নজরটা সেরকমভাবেই প্র্যাকটিস হবে, মানে সেই রকমই হ্যাবিট তৈরি হবে। সব কিছুর মধ্যে আমরা ডবল মিনিংকে, ট্রিপল মিনিংকে আমরা খুঁজে বার করার দিকে আমাদের প্রবণতা তৈরি হবে। তো আমাদের এই যে থট প্যাটার্নগুলো মানে নিজের থট প্যাটার্নগুলোকে দেখা এবং সেইগুলোর উপর কাজ করা, নিজের যে এবিলিটি, নিজের ক্ষমতা কতটুকু, নিজের যোগ্যতাটা কতটুকু সেটা চেনা, হ্যাঁ, নিজের অক্ষমতাটা চেনা, নিজের দুর্বলতাটাকে চেনা, নিজের ক্ষমতাটা চেনা, হ্যাঁ, কোনটা আমার পক্ষে কঠিন হয়ে দাঁড়াচ্ছে, কেন কঠিন হচ্ছে, নিজেকে প্রশ্ন করা, এইগুলোর মধ্যে একটা ব্যাপক সমাধান, ব্যাপক একটা ভালো থাকার বার্তা লুকিয়ে রয়েছে। মানুষের সঙ্গে এই যে ব্যবসার মাধ্যমে জনসংযোগ করা, জনসংযোগের মাধ্যমে কি নিজের মূল্যকে বাড়ানো, অন্যের কাছে নিজের মূল্য তৈরি করা, হ্যাঁ, নিজের অভিজ্ঞতা শেয়ার করা, নিজের গল্প শেয়ার করা, ছোট ছোট গল্পগুলো দেখা, ছোট এই সিনেমাগুলোর মাধ্যমে, এই যে সিনেমাগুলোতে দেখতে অনেক সময় লাগে, তো আমি কি করি, সিনেমার গল্পগুলো শুনি। তো সেখানে অল্প সময় এখন ইন্টারনেটে সহজেই পাওয়া যাচ্ছে, সেটা খুব ভালো হয়েছে। গল্পগুলো খুব শর্ট আকারে, হ্যাঁ। এবারে কি খবরগুলো থেকে দূরে থাকা, কারণ কি খবরগুলো একই খবর বারবার করে সারাদিন ধরে রিপিট হচ্ছে। এই খবরগুলো থেকে আমাদের, এবং মাঝে মধ্যে খবর দেখা, খবর পড়া, হ্যাঁ, সারাদিন নয়, মাঝে মধ্যে, হয়তো দিনে একবার বা সপ্তাহে একবার বা ওয়ান্স ইন এ হোয়াইল যেটা বলে, কিছু সময় অন্তর একবার, এবং সেখানে তাদের যে তারাও নিজেদেরকে, সব কিছুরই বিবর্তন হচ্ছে, যেটা আজ খারাপ সেটা কাল ভালো হতে পারে, যেটা আজ ভালো সেটা কাল ভালো কখনোই থাকবে না, যে কিন্তু যা আজ খারাপ, যা আজ ভালো লাগছে না,
কাল সেটা অবশ্যই ভালো লাগবে, ভালো লাগতে পারে। কিন্তু যে ব্যক্তির কাছ থেকে আজ ভালো উপদেশ পাচ্ছি, আজ কাল সেই ব্যক্তির কাছ থেকে আমি ভালো উপদেশ না পেতেও পারি। হ্যাঁ, এই যে ইন্টারনেটে যে সন্দীপ মাহেশ্বরীর যে কথোপকথনগুলো আছে, এগুলো এগুলো শুনলেও অনেক কি হয়, নতুন নতুন যে রিসার্চ হচ্ছে সেগুলো সম্পর্কে জানা যায়, সেগুলো নতুন তথ্য জানতে পারা যায়। এবং ইন্টারনেটে এই ধরনের যে অনেক চ্যানেল আছে, নতুন নতুন তথ্য, এগুলো যত ঘাঁটা হয় তত এগুলো অ্যালগোরিদমে আছে। তো এখন তো এআই অ্যালগোরিদম হয়ে গেছে, তো অ্যালগোরিদম তত সেই ধরনের কন্টেন্ট দেখাতে থাকে। পরে আমি যদি ওই সুন্দরী মেয়েদের এগুলো যত বেশি করে দেখবো, হ্যাঁ, নগ্ন নুড ভিডিও যত দেখবো, ততই আমাদের নুড রেকমেন্ডেশন তত বেশি করে আসবে। তো এই যে আমাদের নগ্ন শরীর দেখতে ভালো লাগে, হ্যাঁ, তখন সেই ধরনের এইগুলো অ্যাভয়েড করব। তো করলে এইগুলো অ্যাভয়েড করব না, অ্যাভয়েড কেন করব? এগুলো দেখতে ভালো লাগে, যেটা ভালো লাগে তো সেটা ভালো লাগে। কিন্তু কেন ভালো লাগছে, কী জন্য ভালো লাগছে, এবং এর থেকেও ভালো কিছু আছে কি নাই, এবং এতে আমার কি উপকার হচ্ছে, এইগুলো ভাবা দরকার। এগুলো আনবায়াসডভাবে ভাবা দরকার। এইগুলো আনবায়াসড মানে কি, পক্ষপাতহীনভাবে, আর 5টা টপিকের মতোই দৃষ্টিকোণ থেকে এগুলোকেও দেখা দরকার। এবং অন্য কেউ তো অনেক কিছুই বলতে পারে, যে নেশা আসক্তি এসব বলতে পারে, এবং সেটা কেন, সেইটা আমাদের ভাবা দরকার। সেটা আমাদের নিজেদের বিচার বুদ্ধি, নিজেদের জাজমেন্ট, পাওয়ার অফ জাজমেন্ট, সেইগুলো প্রত্যেকটা কাজের মধ্যে একটা শক্তি আছে, শক্তিটাকে ইমাজিনেশন করা, সেই শক্তিটাকে অনুভব করা, এবং শক্তিটাকে কীভাবে ব্যবহার করা যায়। হ্যাঁ, পড়বার শক্তি, জানার শক্তি, অবচেতন মনের শক্তি, এই যে কত বই রয়েছে, সেই বইগুলোকে বুক সামারি আছে ইন্টারনেটে, সেই বুক সামারিগুলো দেখব। এগুলোর মাধ্যমে ডকুমেন্টারি রয়েছে, ডকুমেন্টারি থেকে অনেক যেমন তথ্য জানা যায়, সেখানে কি হয়, ইন্সপিরেশনও পাওয়া যায়। কিন্তু ইন্টারনেটে কি কোথাও লেখা আছে ডকুমেন্টারি থেকে আমরা ইন্সপিরেশন পাই? কিন্তু এটা আমার কি ব্যক্তিগত অভিজ্ঞতা, কারণ কি ডকুমেন্টারি থেকেও আমরা অনেকটাই অনেক অজানা তথ্য জানতে পারি, অনেক ইন্সপিরেশন আমরা অ্যাচিভ করতে পারি, একটা লং টার্ম ইন্সপিরেশন অ্যাচিভ করতে পারি, একটা করবার উন্মাদনা, অনুপ্রেরণা, উৎসাহ একটা গ্যাদার করতে পারি। একটা আমাদের অভাবটাকে চিনতে শেখা, যে আমাদের অ্যাকচুয়াল অভাবটা কোথায় আছে, হ্যাঁ, এই অভাবগুলোকে চিনতে শেখা, এই নিজের যেগুলো জানি সেগুলোর উপর বিশ্বাস রাখা, যে যতটুকু জানি আমি ঠিক জানি, হ্যাঁ, যতটুকু বুঝেছি সঠিক বুঝেছি। হয়তো এর থেকেও হয়তো ভালো বোধগম্যতা আছে, ভালো থিওরি থাকতে পারে, ভালো সাজেশন থাকতে পারে, কিন্তু আমার সাজেশন যতটা আমি জানি সেটা আমার জন্য ঠিক। হ্যাঁ, বা আমার যদি কোনো প্রবলেম হচ্ছে, সেটা প্রবলেমটা যারা জানে তার সঙ্গে শেয়ার করা। আর সবাইকার সঙ্গে তো সব কিছু শেয়ার করতে নেই, সব কিছু নিজেকে কিছু জিনিস গোপন রাখতে হয়, অনেক কিছুই গোপন রাখতে হয়। এবং নিজের এই যে ডার্ক সাইকোলজি বলে একটা জিনিস দেখছিলাম, বা চাণক্যের যে নীতি, যেখানে চাণক্য কি একজন কৌটিল্য মানে কূটনীতিবিদ নিয়ে, যে তার নীতিগুলো খুবই কার্যকরী, মানে ভারতের একজন জ্ঞানী পণ্ডিত
তো সেইগুলো শুনবো, সেইগুলো জানবো। হ্যাঁ, তার মাধ্যমে আমরা কি করব তাহলে আমরা একটা পজিটিভ লাইফ পাবো, এবং নেগেটিভিটিগুলো নিজের যে নেতিবাচক যে চিন্তা, নেতিবাচক মনোভাব, নেতিবাচক আবেগ, নেতিবাচক যে আমাদের এই যে আবেগ, নেতিবাচক আবেগ কী, যেমন হতাশা, এই হতাশাগুলো বা নিজের মনের মধ্যে যে ব্যারিয়ারগুলো তৈরি হয়, সেই ব্যারিয়ারগুলোকে অ্যাটলিস্ট আইডেন্টিফাই করব, সেটাকে কাজ করি কি না করি সেটা পরের ব্যাপার, অন্তত সেটাকে চিনতে পারা, চেনবার একটা সুযোগ করে দেওয়া, সেই আর কি। এরপরে এত কিছু ভাবনা চিন্তা তো করবার আমাদের প্রয়োজন নেই, এগুলো জাস্ট জানলাম, ভুলে গেলাম, রিমাইন্ড করার তো প্রয়োজন নেই। কিন্তু এইগুলো যদি আমরা কন্টিনিউয়াস, যদি এগুলো আমরা এই ধরনের অবসর সময়, যদি যাদের অনেক অবসর সময়, বিশেষত তাদের কথা বলছি, যারা কাজ করে বা যারা সার্ভিস লাইফ আছে, তারা তো ব্যস্ত, যারা ব্যবসার বিজনেস আছে, যাদের বিজনেস লাইফে অনেকেই ব্যস্ত বিজনেসম্যান আছে, অনেকেই বেশিরভাগই আছে যারা ব্যস্ততা যাদের নেই, তাদের জন্য, তাদের উদ্দেশ্যে বলছি যে অবসর সময়ে শিখবো, এবং শিক্ষার মাধ্যমেই আমরা কি করব, একটা কনফিডেন্স লাভ করব একটা মনের মধ্যে, যে কিছু করবার জন্য যে এনার্জি, সেই এনার্জিকে আমরা গ্যাদার করতে পারবো। এর মাধ্যমে আমরা একটা কনসেন্ট্রেশন, ফোকাস, এগুলো গ্যাদার করতে পারবো। তো এর ফলে আমরা কি আর কিছুই না, আমরা ভালোভাবে মরতে পারবো, আলটিমেট ভালোভাবে জীবন কাটাতে পারবো। সেই তো আমাদের মরতে হবে, কিন্তু সেই বলে তাই বলে কি দুঃখ করবো? আনন্দ করেই মরবো, মানে মরবো ভালোভাবেই মরবো। আলটিমেটলি তো মরতে হবে, আলটিমেটলি তো সবাইকে যেতেই হবে দুনিয়া জুড়ে। কেউ সুখে মরে, কেউ দুঃখে মরে, কেউ ব্যথায় মরে, কেউ কষ্টে মরে, কিন্তু আলটিমেটলি সবাইকেই মরতে হয়। কিন্তু মরার আগে জীবনের কোয়ালিটি অফ লাইফ, এইটাকে ডেভেলপমেন্ট করলে কি করব, একটা এর মধ্যে আমরা খুশি থাকতে পারি, কারণ খুশিকেই আমরা ভালোবাসি, খুশিটাই আমরা চাই, আনন্দ চাই। কিন্তু নেশার মধ্যে খুশি আছে অনেক, কিন্তু নেশার মধ্যে কোনটা নাই? নেশার মধ্যে কোনো উন্নতি নাই, নেশার মধ্যে আছে অবনতি। খুশিটা তাৎক্ষণিক হলো, কিন্তু সত্যিকারের যে উন্নতি, তার মধ্যে নেশা আছে, তার মধ্যে উন্নতিও আছে। তো এইটাই আর কি। তো বেশ্যালয়ে গিয়ে এটা তো যে আমরা যে পর্নোগ্রাফি দেখছি, সেটা তো বেশ্যালয়ের কাজ। তো আমরা বেশ্যালয়টাকে ঘরে এনেছি। তো আগে তো এগুলো এই যে কদিন আগে একটা ডকুমেন্টারি দেখছিলাম, কি সত্যি কি মিথ্যা আমি জানি না, বলছে এই দ্বারকানাথ ঠাকুর নাকি সোনারগাছির যে পতিতালয় আছে, সেখানে একটা বড় অংশের তার মালিকানা ছিল। তো তখনকার দিনের একজন বড় শিল্পপতি। তো এইটা তো সেইগুলো আমাদের বোঝা দরকার যে এগুলো কতটা আমাদের মনকে নিয়ে কতটা ব্যবসা হয়, মাইন্ড বিজনেস। আমাদের ব্যবসার যে
এবং একটা কোলাবোরেশন, সর্বোপরি একটা সমস্ত অ্যাক্টিভিটির সঙ্গে, সমস্ত কালচারের সঙ্গে একটা সমন্বয়, এর মাধ্যমে কি হচ্ছে, আমরা বেটার লাইফের দিকে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। যেখানে সব কিছুই রইল, জঙ্গলের মতো রইল, দূষণমুক্ত হওয়ার চেষ্টা হচ্ছে, আর মানুষের আত্মোন্নতি হচ্ছে, পরিবেশও সংরক্ষিত থাকছে, প্রকৃতিও সংরক্ষিত থাকছে, মানুষের মননের উন্নতি, বুদ্ধির উন্নতি হচ্ছে। এই আমাদের লক্ষ্যেই আমাদের সভ্যতা দিনের পর দিন একটার পর একটা সংস্কৃতি, একটার পর একটা ট্রেন্ড চলে আসছে। আমাদের কলেজে এখনকার যেমন শিক্ষা, এটা এখন ব্যাপক বড় ট্রেন্ড হয়েছে। আগে কি ছিল? আগে ছিল দর্শন, যেমন একটা সময়, তখন আমি যে কাজটা আমি যেটা বলছি সেটা তো একটা হচ্ছে দর্শন। এটা আমি কি যে বুঝেছি, আমি যেটা দেখছি সেটাই তো আমার দৃষ্টিভঙ্গি, সেটাই আমার পার্সপেক্টিভ, আমার যে দৃষ্টিকোণ, আমার চোখে দুনিয়াটা কেমন, সেটাই তো আমি বলতে চাইছি। আমি তো বলতে পারবো না যে সৌরভের চোখে দুনিয়াটা কেমন, কারণ সৌরভের কথাগুলো, সৌরভ গাঙ্গুলির কথা আলাদা হবে, বা একজন ভিখারির কাছে বা একজন অ্যাথলিটের কাছে, একজনের কাছে দুনিয়াটার দৃষ্টিভঙ্গি, বা একজন যে পড়াশোনা করে, যে একজন চাকরি করে, যে একজন মাঠে গরু চড়ায়, যার জীবনে যার সমাজে কেউ নাই, নিজের বলে কেউ নাই, সো একজনের কাছে দৃষ্টিভঙ্গি এক রকমের। এবং শুধু তাই নয়, ব্যক্তিগত দৃষ্টিভঙ্গিও বদল হয় এক সময়ে, তার দৃষ্টিভঙ্গি এক রকমের। কিন্তু যার মধ্যে আমরা যেগুলো ভুলে যাই, সেগুলো হলো আমরা আনন্দ করতে ভুলে যাই, আমরা সেলিব্রেট করতে ভুলে যাই, আমরা মানুষের সঙ্গে যোগাযোগ রাখতে ভুলে যাই মানুষের সঙ্গে, যার কারণে আমরা কি হয়, দুঃখী হয়ে পড়ি মানুষের সঙ্গে। কারণ কি, আমরা হলাম সংঘবদ্ধভাবে আমরা ভালো থাকতে পারি, আমাদের ভালো, আমরা মানুষের সমাজের মধ্যেই রয়েছি, এবং সমাজের সঙ্গেই আমাদের কাজ করা, করে আমরা একটা হ্যাপি লাইফ, একটা সুখী জীবন, একটা সুন্দর জীবন, একটা জয়ফুল লাইফ, এই উদ্দেশ্যে এইটাই আমাদের উদ্দেশ্য। এবার এই উদ্দেশ্যগুলোকে নিয়েও খেলা হচ্ছে, যে তুমি যদি এইটা করতে চাও তাহলে তুমি এই করো, তুমি যদি পাহাড়ে চড়তে চাও তাহলে তুমি একটা দড়ি বানাও, দড়ি বানাতে গেলে তোমাকে গাছ লাগাতে হবে, গাছ লাগাতে গেলে বীজ খোঁজো, বীজ কোথায় আছে? তো সেই আর কি, ওই স্বপ্ন দেখিয়ে হয়তো 100 জনের মধ্যে 10 জন হয়তো জীবনে কিছু করতে পারছে, আর 90 জন সেই স্বপ্নে হারিয়ে যাচ্ছে, কোথাও তলিয়ে যাচ্ছে। তো সেই চলছে, এছাড়া তো আর উপায় কী আছে? এবং সমস্ত সারা দুনিয়াতে ঠিক এইটাই চলছে, শুধু আমাদের দেশে বা আমাদের বাংলায় এটা তা না, সারা দুনিয়া জুড়ে এই সংস্কৃতি চলছে। এবং এই সংস্কৃতি বেটার যখন কিছু একটা আসবে, সারা দুনিয়া জুড়ে এর একটা পরিবর্তন কিছু একটা দেখা দেবে। আগে যেমন দর্শনের যুগে সারা এইরকমভাবে দর্শন বানিয়ে গেছে, সক্রেটিসের দর্শন, প্লেটোর দর্শন, রবীন্দ্রনাথের দর্শন, বঙ্কিম, এগুলো সব বিভিন্ন লেখকের, এইগুলো সব তো দর্শন। এই গল্প, একটা গল্প তো এক একটা দর্শন, এক একটা সাহিত্য, এগুলো তো দর্শনেরই প্রতিচ্ছবি, দর্শনেরই রিফ্লেকশন। তখনকার সমাজ ব্যবস্থাটা একটা প্রতিচ্ছবি, একটা তখনকার গল্প, চিন্তা ভাবনা, তখনকার চিন্তা ভাবনা।
তখনকার সামাজিক পরিস্থিতি, তখনকার মানুষের যে সমাধান, হ্যাঁ, আর্কিমিডিস, এই যে আমাদের দার্শনিক, যারা বিখ্যাত দার্শনিক তখনকার দিনে রাজতন্ত্রের আমলে, তারা রাজকর্মচারী সব, তাদেরকে সারা দুনিয়া চেনে। তো এইগুলোর এক একটা সময় এগুলো পরিবর্তন হয়েছে, আমাদের মৃত্যু হয়েছে, আবার নতুন প্রজন্ম এসেছে, আবার নতুন ভাবে দুনিয়াটাকে গঠন করেছে, আবার সমস্যা এসেছে। মোটামুটি দেখা যাচ্ছে যে এক একটা মানে সভ্যতা 90 বছর পরে এক একটা বিবর্তন আসে। 90 বছর, 80 থেকে 100 বছরের মধ্যে এক একটা রেভলিউশন হয়। কারণ কি, পূর্ণ এক একটা মানুষের জীবনচক্র কি 90 বছর বা 80 বছর বা 100 বছর পর্যন্ত থাকে, তারপরে একটা কি ব্যাপক, তারপরে তার মৃত্যু ঘটে। কিন্তু আমাদের এই যে বিবর্তনের যে বয়স, সেখানেও বিজ্ঞানীরা দেখছে যে এই বিবর্তনগুলোও ঠিক এই 80 থেকে 120 বছরের মধ্যে বা 90 বছরের মধ্যে এই বিবর্তনগুলো এক একটা বড় বড় রেভলিউশন হয় দুনিয়াতে। যেমন একটা নবজাগরণের যে একটা বিবর্তন, হ্যাঁ, নবজাগরণ, শিল্পের উন্মেষ, হ্যাঁ, শিল্পের চেতনা, এই কারখানার আবিষ্কার, যন্ত্রের একটা যে, হ্যাঁ, শিল্পযুগ, এইগুলোর একটা ছাপ আমাদের সংস্কৃতির একটা ছাপ আমাদের চলতে থাকে। সেখানে কিছু মানুষ, আমার মতন কিছু ব্যক্তি বরাবরই, যারা কিছু ব্যক্তি মানে আমার মতন, তার মতন বললে তো ভুল হবে, কিছু ব্যক্তি সব সময়তেই কিছু করে গেছে, কিছু পেয়ে গেছে, কিছু চেষ্টা করে গেছে, কিছু হারিয়ে গেছে তার ক্ষমতা অনুসারে, এবং পরিশ্রম করে গেছে, লড়াই করে গেছে, হ্যাঁ। তো এইভাবেই একটা সভ্যতা একটা গড়ে উঠেছে। তার মধ্যে এইসব যে প্রশ্ন, যে আমাদের চেতনা কোথা থেকে এলো, হ্যাঁ, আমাদের চেতনাটা কি, আমাদের মনটা কি, হ্যাঁ, আমরা কোথা থেকে এলাম, এগুলো তো আমি আগেও বলেছি। তা যতটা উত্তর আমার জানা আছে, যতটা আমি ধারণা দিতে পেরেছি তো দিয়েছি। তো এক কথায় তো বোঝানো, পুরো বোঝানো তো সম্ভব না, এক কথায় আমি বলে দিতে পারি, বা এগুলো এইরকম আর কি, তার উল্টো মানে দাঁড়াবে এক কথা, হ্যাঁ। তাই একটু সঠিক মানে বোঝাতে গেলে একটু ডিটেলসে তো বলতেই হয়। তো সেই বলার উদ্দেশ্যে বললাম। বললে কি হয়, নিজের মনটা হালকা হয়, নিজের মন, নিজের চিন্তা ভাবনা আরও বিকাশ হয়। তো সেই জন্য বলার মাধ্যমে এইসব ছোটোখাটো কাজগুলো, যেমন ডায়েরিতে লেখা, হ্যাঁ, লেখার আবার যে ধরন, হ্যাঁ, ব্লক ডায়াগ্রামে লেখা, এতে কি হয়, আমাদের ভুয়াচিত্র যেমন করতে হয়, হ্যাঁ, সেই লোগো দিয়ে যেমন আমরা করছি, সেরকম লোগো দিয়ে লেখা, ছবি দিয়ে, এগুলো তো আর্ট, এগুলো তো ইউজ করতে করতে যত আমাদের করা হয়, তত আমরা এগুলোতে বেটার পারফরমেন্স করতে শুরু করি। এবার যখন করা বন্ধ করে দিই, তখন আমাদের প্র্যাকটিস আবার হারিয়ে যায়। তো পুরোটাই প্র্যাকটিসের উপরে, ভুলে যায়। হ্যাঁ, আজকে আমি বলছি, তাহলে আজকে বলে আমি সেভ করে রাখলাম, তাহলে কি ভবিষ্যতে আমি চাইলে আমি দেখতে পারবো, এবং দেখলে, এবং রুট যে নলেজ,
সেইগুলো আমি শেয়ার করি, নিজের জন্যই করি। হ্যাঁ, কারণ কি নিজে দেখলে চিন্তা খুলে যেতে সাহায্য করে অনেক সময়। হ্যাঁ, হতাশা থেকে আমার মধ্যেও হতাশা তৈরি হয় মাঝে মধ্যে, অবসাদ আমাকেও, হ্যাঁ, শারীরিক অসুস্থতা আমাকেও গ্রাস করে, আমাকেও, হ্যাঁ, এই হার্টের যে এক্সারসাইজ, এই হার্টের এক্সারসাইজটা খুবই গুরুত্বপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ কার্ডিও এক্সারসাইজ। তো এটাও ঠিক যে কার্ডিও এক্সারসাইজ আবার এক্সারসাইজ প্রতিদিন করতে নেয়। হ্যাঁ, মাঝে মধ্যে কিছুদিন রেস্ট করতে হয়, আবার এরকম করলেও চলে যে মাঝে মধ্যে একদিন এক্সারসাইজ করলাম, বাকি দিনগুলো নর্মালি চালালাম। হ্যাঁ, সপ্তাহে একদিন বা ওয়ান্স ইন এ ওয়াইল, কিছুদিন অন্তর, 3-4 দিন অন্তর বা 7 দিন অন্তর বা 10 দিন অন্তর একবার এক্সারসাইজ করলাম, করে ঠিক করলাম, আবার এইভাবেও চালাম। নিজের সময়ের প্রয়োজনীয়তা অনুসারে কিছু শিখলাম, কিছু আয় করার চেষ্টা করলাম, হ্যাঁ, রোজগার করার চেষ্টা করলাম, হ্যাঁ, কিছু বিক্রি করবার চেষ্টা করলাম, নতুন কিছু ধান্দা। হ্যাঁ, ধান্দা মানে কি, সেবা, হ্যাঁ, এমন কিছু করব যাতে সমাজের মানুষের যাতে উপকার হয়, যেখানে প্রত্যক্ষভাবে কোনো ক্ষতি না হয়। পরোক্ষভাবে ক্ষতি হলে কতটা কী হলো সেগুলো ভাবনা চিন্তা করা দরকার, কিন্তু যেটা করব ভালোর জন্য করব অন্তত, এবং খারাপ হলে সেইগুলোও চিন্তা ভাবনা করব, এবং কতটা ভালো করছি এবং কতটা খারাপ করছি, কতটা খারাপ। হ্যাঁ, অন্যায়ের প্রতিবাদ করব, হ্যাঁ, অন্যায়, এবং সেই প্রতিবাদের ভাষা কেমন হবে সেটা নিজে ঠিক করব। সেই প্রতিবাদটা একটা অন্যায় হবে নাকি সেই প্রতিবাদটা পাপ হবে, হ্যাঁ, সেইগুলো নিজে ঠিক করব। কখন কোন মুহূর্তে কী করা উচিত সেগুলো নিজে ডিসিশন নেব, এবং এগুলো নিতে শেখা, সময়ের সাথে চলতে শেখা, পরিস্থিতিকে বুঝবো। হ্যাঁ, এই আর কি, এর মাধ্যমে একটা বেটার লাইফ, কনফিডেন্ট লাইফ, হ্যাঁ, ল্যাক অফ কনফিডেন্স থেকে মুক্তি পাওয়ার একটা সম্ভাবনা, মুক্তি পাওয়ার একটা আশা, এই আর কি। আসলে কিছুতেই কিছু নাই, কাজটা তো করতেই হয়। এগুলো মানে যখন মস্তিষ্ক যখন ব্ল্যাঙ্ক হয়ে যায়, হ্যাঁ, যখন মনের মধ্যে আর কোনো ভাষা আসে না, চারিদিকের এত ম্যানিপুলেশন, এই বিজ্ঞাপনগুলো কিছু বোঝানোর চেষ্টা করছে, ভুলভাল সব মিথ্যা, হ্যাঁ, কিছু সামান্য সত্যি, 10% সত্যি, 90% মিথ্যা। তো আমাদের এই অবস্থায় কিছু পিওর নলেজ দরকার। তো সেই উদ্দেশ্যে আমি এগুলো বললাম। তো পিওর নলেজ কি, যার মধ্যে যে নলেজের মধ্যে কোনো যেন কোনো ভুল নাই, কোনো পাপ নাই, যে নলেজের মধ্যে কোনো অসৎ উদ্দেশ্য নাই, যে নলেজের মধ্যে কেবল ভালো উদ্দেশ্য আছে, এইগুলো তো পিওর নলেজ মানে এটাই, যে নলেজের মধ্যে একটা কোনো অসৎ উদ্দেশ্য নাই, বা কোনো ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্য নাই, সেইগুলোই পবিত্র জ্ঞান, সেইগুলোই বোঝাই। তো সেই উদ্দেশ্যেই আমি বললাম। এবং ধর্ম আমাদের সব সময় ভিন্ন মত পোষণ করে, এবং কেন করে সেখানেও বলা আছে। তাই আমাদের ধর্ম আধ্যাত্মিকতা দুটোর উপরেই চলা উচিত। হ্যাঁ, আধ্যাত্মিকতা, স্পিরিচুয়ালিটি সবচেয়ে বেস্ট ওয়ে টু, হ্যাঁ, সেরা আমাদের পথ জীবনকে গাইড করার জন্য।
অনেকের গুরু আছে, হ্যাঁ, গুরুও সঠিক উপদেশ দিয়ে থাকে। গুরুরাও অনেকটাই ভালো হয় কখনো কখনো, সব সময় না হলেও। সব সময় তো হয় না, তো অসৎ গুরু আছে, হ্যাঁ, ভণ্ড গুরু আছে অনেক। তারা কী করে, ভেঁকি গুরু আর কি, ভণ্ড সাধু। তারা ওই বাড়িতে অনেকের গুরুদেব অনেকের থাকে, তো সেই গুরুদেব হয়, কিন্তু তারা কি করে, তারা নিজেরাই লোভী, হ্যাঁ। তো সঠিক উপদেশ কী দেবে, তারা নিজেরাই নিজেদের স্বার্থ নিয়ে ব্যস্ত। তো এই ধরনের গুরুর সঙ্গে গুরু অনেকে সেই জন্য পছন্দ করে না। তো সেই আমাদের ইন্টারনেটে আজকে তথ্যে ভরপুর, সেই ইন্টারনেট থেকেই আমরা তথ্য গ্রহণ করতে পারি, হ্যাঁ। তো কেউ যদি চায় যে আমি জানবো, এবং সেই যদি ইন্টারনেটের সাহায্য নেয়, তো সেখানে তার আলাদা করে কোনো গুরুর প্রয়োজন হবে বলে আমার মনে হয়। তো এই যে খেলার মধ্যে কি আছে, খেলার মধ্যে যেমন আনন্দ আছে, উচ্ছ্বাস আছে, কেমন খেলার মধ্যে হিংস্রতাও আছে। খেলা তো সেইগুলোই, কিন্তু স্পিরিচুয়ালিটির মধ্যে পুরো পবিত্রতা আছে, হ্যাঁ। জীবনে অ্যাকচুয়াল যে আসলে খেলাও আমাদের দেখা উচিত, কিন্তু এই সেইটাকে রুটিন বানিয়ে ফেলা, বা সেটাকে করা, মানে হ্যাবিট বানিয়ে ফেলা উচিত নয়। খেলা দেখতেই হবে, হ্যাঁ, এটাই আমি মনে করি। কারণ কি, আবার নেশা আছে, এবার খেলা না দেখলে আবার নেশা আছে, নারীর নেশা, বিড়ির নেশা, হ্যাঁ, পুরুষের নেশা, এইসব এই ফোনে ভাটানো, এই আর কি, ফেসবুকে ভাটানো, এইগুলো আছে। তো এইগুলো এবারে সেখানে নিজেকে এক সময় এগুলো সমস্যাগুলো পরিবর্তন, সেগুলো কোনটা করব, তাহলে সেইটার জন্যই স্পিরিচুয়ালিটি বা আধ্যাত্মিকতা বা ধার্মিকতা, এই ধর্মের যে বাণীগুলো আছে, বিভিন্ন ধর্ম, শুধু একটা ধর্মকে ধরে থাকলে চলবে না। আজকে ইন্টারনেটে আমরা সব ধর্মকেই দেখতে পাচ্ছি, তো সব ধর্মকেই আমরা শুনবো, জানবো, তবেই তো একটা সঠিক চিন্তাগুলো আমরা কনজিউম করতে পারবো। এবং ভোজপুরি ভিডিওগুলো, নোট ভিডিও, এগুলো থেকে কী আর শেখার আছে, এগুলো শুধু এনজয় করার জন্য। তো তাদের মধ্যে সেখানেও শেখার আছে, সেখানে যে এনজয়, তাদের যে এক্সপ্রেশন, হ্যাঁ, তাদের যে যে রিয়াকশান, অ্যাকশন অ্যান্ড রিয়াকশান, সেইগুলো। কিন্তু আমরা খারাপ জিনিসকে, আমাদের সমাজকে থেকে এগুলো তো ত্যাগ তো করা যায় না, এগুলো কোথাও না কোথাও ঠিক রয়েই যায়। হ্যাঁ, আজকে মুছে গেলেও আবার ভবিষ্যতে হয়তো কোথাও না কোথাও ঠিক আবার উঠে আসবে নতুন রূপে। তো এইভাবেই একটা গতিশীল জীবন, এত কিছু ভাবার প্রয়োজন নাই। আমি এমনি বলছি যে আর এত কিছু মনে রাখতেও পারি না, এত কিছু মনে রাখতে গেলে কাজ করাও সম্ভব না। এখন আমার ফাঁকা সময় আছে, আমিও আনন্দ করতেই ভালোবাসি, আমিও যেমন আনন্দ করতে ভালোবাসি, তেমন কাজ করতেও ভালোবাসি, পরিশ্রম করতেও ভালোবাসি।
কিন্তু সব কিছুই প্রয়োজন জীবনে। শুধু পরিশ্রম করব তাহলে পরিশ্রমটা ভালো লাগবে না কখনো, এবং শুধুই আনন্দ করব তখনও আনন্দটা বিষাক্ত মনে হবে। হ্যাঁ, বা শুধুই এই আর কি, কোনো জিনিস সবগুলো কিছুর একটা মিশ্রণ, একটা ভারসাম্য, সেটাই বলছি বারবার যে ভারসাম্য, ব্যালেন্স, এবং পরিস্থিতিকে চিনব, সে আইডেন্টিফাই করব, হ্যাঁ, নিজের চিন্তাগুলোকে চিনব, নেগেটিভিটি, হ্যাঁ, সেইখান থেকে সঠিক ডিসিশন কী হতে পারে। আমি এমনকি নেগেটিভিটির মধ্যেও একটা পজিটিভিটি লুকিয়ে আছে। নেগেটিভ ভাববো না করে আমি যদি কোন ধরনের নেগেটিভটা পজিটিভলি নেগেটিভ, সেটা কি না, ইতিবাচক, সবচেয়ে সহজ কি ইতিবাচক মনে হয়, যে আমি পারবো, মনকে সবসময় ইতিবাচক কথা বলবো মনের মধ্যে। তাহলেই তো আমাদের ভিতরে যে মনটা যে সবসময় কথা বলছে, যে মনটা আমরা সবসময় চিন্তা করছি, আমাদের চেতন মন, যেটা সবসময় মনের মধ্যে কিছু বলছে, কিছু ভাবছে, কিছু ছবি ভাবছে, কিছু গন্ধের কথা ভাবছে, পাঁচটা ইন্দ্রিয় যেটা আমরা সেন্স করছি, সেইটাই রিফ্লেকশন হচ্ছে তার। যেমন এটা তো একটা সেই আয়নার মতো না, বা একটা জলের এর মতো, মানে চেতনাটা, সেখানে যা আমাদের পড়ছে সেগুলো আমাদের রিফ্লেক্ট হয় আমাদের নেচারে। তো সেই রিফ্লেকশনটা যে কী ফেলবো আমরা, সেটা আমাদের ইচ্ছার মধ্যে রয়েছে। সেই চেতনায়, কনসাসনেসে যেটা থাকবে, সেটাই অবচেতন মন থেকে আমাদের স্মৃতিতে যাবে, এবং সেই স্মৃতি যতই পুরনো নতুন যেমনই হোক, হ্যাঁ, স্মৃতি আমাদের কয়েকদিনের জন্য ধরে থাকে, হ্যাঁ, আমাদের দক্ষতা তৈরি হয়। এইভাবেই একটা আমরা একসঙ্গে একটা এইগুলোকে আমরা প্র্যাকটিস আর কি, সেলফ রিয়েলাইজেশন, বা নিজেকে নিজেকে বোঝা, নিজেকে বোঝার মাধ্যমে সারা জগৎকে বোঝা, এই আর কি এক কথায়। পরিস্থিতি পরিবর্তনশীল, গীতাতে বলা হয়েছে। তো পরিবর্তনশীল পরিস্থিতিতে নিজেকে বোঝা, এবং সেই মতো ডিসিশন, সিদ্ধান্ত, শরীর কীভাবে কাজ করছে, নিজেকে প্রশ্ন করা, এই মনটাকে ভালো কিছু দিলে সে তো ভালো কিছু ভাববে, সে ভালো চিন্তাভাবনা করলেই সে ভালো কিছু করতে পারবে, আর খারাপ নেতিবাচক চিন্তা হলে সে হতাশ হয়ে পড়বে। এবং আর একটা নেতিবাচক যেটা বলছিলাম, যে পজিটিভ, যে ভয়ের সেন্স অফ ফিয়ার, যে এটাও তো একটা নেতিবাচক চিন্তা, কিন্তু এইটাতে কিছু সৃষ্টি হয়, তাই এটা হলো ইতিবাচক নেগেটিভ চিন্তা, সেই তো এটা আমাকে করতে হবে, হ্যাঁ, না করলে কী হবে, এটা কিন্তু নেতিবাচক। ভয় লাগছে, মানে ভয়টা তো একটা নেতিবাচক আবেগ, কারণ ভয়ে আমরা কিছু ভুলও করে থাকি, কিন্তু এই ভয় আমাদের কিছু করতেও সাহায্য করে। কিন্তু যে ভয়ে আমরা কিছু করতে পারি, সেইটা তো নেতিবাচক আবেগ। তো সেই আমাদের বলে না, ভয় পাওয়া উচিত নয়, ঠিকই তাই, ভয় পাওয়া উচিত নয়, কিন্তু নিজের কিছু করার জন্য ভয়টা একটা মোটিভেশনের কাজ করে। নিজের পড়াশোনা বা নিজের কাজকর্ম, নিজের স্টাডি, অধ্যবসায়, নিজের জানা কিছু, নিজের লক্ষ্য পূরণ, হ্যাঁ, এখানে ভয়টা একটা ইন্সপিরেশনের কাজ করে। তো সেই ভয় একটা নেতিবাচক আবেগ, হ্যাঁ, যেটা করতে নেই। আবার এই হিংসা, রাগ, হ্যাঁ, রাগটাও আমাদের কিছু করতে সাহায্য করে। হ্যাঁ, কোনো পরিস্থিতির উপর একটা রাগ হলে তবেই না আমরা করতে আমরা করার যে শক্তিটা আমরা পাই। তো এইটাই বলছিলাম, যে রাগ, হ্যাঁ, একটা হিংস্রতা, হ্যাঁ, মানে যেভাবেই হোক, এটা আমি একটা হিংস্র, হ্যাঁ, মানে রাগ মনের মধ্যে, এই রাগই তো আমাদেরকে স্বতঃস্ফূর্তভাবে কোনো কিছু করতে, কখনো অনেক সময়তেই এটা আমাদের হেল্প করে থাকে।
এবং কখনো সখনো এবং গো উইথ দ্য ফ্লো, মানে এইগুলো দিয়ে ম্যানিপুলেট করা সম্ভব সেটা আমি বলছি, কিন্তু কি যে তরঙ্গের মধ্যে চলবো, মানে ছন্দে যেমন যেমন বলে না, যেমন চালাও তেমনি চলি। তো সেই আর কি, মানে যে যেমন এই সব কিছুর মধ্যে দিয়ে নিজেকে নিয়ন্ত্রণের মাধ্যমেও যেমনভাবে সময়ে চালাচ্ছে, তাই বলে সব কিছু ছেড়ে দিলাম না, এগুলো শিখতে থাকবো, নিজের উপর অ্যাপ্লাই করব, শিখে এর মধ্যেই তো সময় কেটে যাবে। সেগুলো নিজেকে আজকে যেটা শিখলাম সেটা যদি প্র্যাকটিস করি, সেই স্মৃতি আমার আরও মজবুত হবে। আবার প্র্যাকটিস না করলে সেই স্মৃতি আমরা কী হবে, ভুলে যাব। তো এই শিখবো, অ্যাপ্লাই করবো, শিখবো, অ্যাপ্লাই করবো, এর মাধ্যমে সুযোগ আসবে, চেষ্টা করব, তার মধ্যে থেকেই কখনো বড় হয়ে যাবে। সমাজ কখনো বলবে দেখো অনেক বড় হয়েছে সোসাইটিতে, হ্যাঁ, কেউ সত্যি অনেক বড় হবে, কেউ সত্যি অনেক কিছু অ্যাচিভ করবে, কেউ আবার প্রচারের জন্য অ্যাচিভ করবে, হ্যাঁ, কেউ ফেক অ্যাচিভ, কেউ অরিজিনাল অ্যাচিভ, কেউ আবার প্রচারের আলো থেকে অনেকটাই দূরে। হ্যাঁ, এইভাবেই আমরা প্রচারের লাইট থেকে দূরে থাকে। তো সেইটাই। তারপরে এই যে বলছিলাম যে আমাদের নারীদের স্তন, সেটা আমাদের কেন এত ভালো লাগে, কারণ মানে বিজ্ঞানীরা যেটা গবেষণা করছে যে আমরা ছোটোবেলায় কি দুধ স্তন্যপান করার মাধ্যমে আমরা আমাদের আদি যারা পুরুষ, যারা আদি প্রজন্ম আছে, তারা স্তন্যপান করে বড় হয়েছে। স্তন নিয়ে তারা ছোটোবেলায় কী করতো, খেলা করতো, এবং সেই স্মৃতি বা সেই অভ্যাস, সেই রিফ্লেক্স অফ আর্ক, মানে রিফ্লেকশন বা প্রতিবর্ত ক্রিয়া, সহজাত প্রতিবর্ত ক্রিয়া, বা সেই যে সেটা আমাদের লিম্বিক ব্রেনে বা অ্যামিগডালাতে বা হাইপোথ্যালামাসে সেটা সেই প্যাটার্নটা সেভ হয়ে আছে, যার কারণে আমাদের বড় স্তন দেখলে তখন আমাদের মুড ভালো হয়ে ওঠে, বা আমাদের সেইটাকে আমরা চাই আর কি, সেটাকে আমরা চাইতে শুরু করি। আবার সেরকম বাটক্স মানে কী বলছি, নিতম্ব পাছা, তো সেই রকমভাবে সেটা বড়, তারা যখন যৌন মিলন করতো, তো তারা বড় পাছা দেখলে তাদের সেইটার প্রতি তারা হেলদি, মানে এটা সেন্স অফ হেলদি কাপেল, হ্যাঁ, অ্যাট্রাক্ট সেই দিকে করে। তো জঙ্গলে কি হয়, সেখানে যে হেলদি সে হচ্ছে অ্যাডভান্স, এটাই তো, মানে সে খাবার বেশি পেয়েছে, বা যে শক্তিশালী সে বেশি কর্মঠ, সে কাজ করে, তাই সে শক্তিশালী, সে হচ্ছে রোগহীন, সুস্থ। তো আমাদের এই অবচেতন মন বা অচেতন মন বা আমাদের রেপটাইল ব্রেন সেইগুলোকে আগে প্রেফার করে, সেইগুলোর দিকে আগে অ্যাটেনশনটা আমাদের ক্যাপচার করে। তো যে কারণে বড় বাটক্স, বড়
ব্রেস্ট, এগুলো আমাদের বেশি টানে, বেশি এইগুলোর দিকে আমাদের দৃষ্টি। আবার এটাও ঠিক যে দৃষ্টি এভাবেও টানা যায় যে আমাদের যে ভালো পোশাক আমাদের দৃষ্টিটা আরও টানতে সাহায্য করে, এবং নোংরা পোশাক যদি বা ডিপ কালারের পোশাক পরলেও আমাদের নজর সেই দিকে যায় না। যার কারণে আমরা যেখানে যারা নারীদেরকে যেমন এইসব যে পূর্ব এশিয়ার যে দেশগুলো আছে, আফগানিস্তান, পাকিস্তান, সেগুলো, ইরান, সেখানে পুরুষ প্রধান দেশগুলো, যেখানে নারী পুরুষের সাধারণত দেশগুলো অনুন্নত, তাই উন্নতির স্বার্থে সেখানে নারীরা পুরুষ প্রধান হয়ে উঠেছে। কারণ কি, পুরুষরা হচ্ছে ক্ষমতাশালী একটা গোষ্ঠী, ক্ষমতাশালী দল পুরুষ, আর নারীরা হচ্ছে পুরুষদের তুলনায় কম ক্ষমতাশালী, কম মানে এই আর কি, মানে আমি এক কথায় যদি বলি দুর্বলটা তো নেগেটিভ সেন্সে হয়ে যাচ্ছে, কিন্তু হচ্ছে কম শক্তিশালী, আমি এটা যদি বলি তাহলে। কিন্তু তাই আমাদের এই যে আর এই যে সৌন্দর্যের যে দেখানোর যে প্রতিযোগিতা, মানে যে সংস্কৃতি সব দেশেই কম বেশি রয়েছে, কিন্তু আমার যেটা মনে হয় যে আমাদের দেশে এটা অনেক বেশি রয়েছে। কারণ কি, তো সব শুধু আমাদের দেশে নয়, সারা দুনিয়া জুড়েই রয়েছে এটা। কারণ যেখানে শক্তি নাই সেখানে সৌন্দর্য আছে, সৌন্দর্য সব জায়গাতেই আছে, সেখানে সৌন্দর্যটা ডেভেলপ করতে হয়। শক্তি সব জায়গায় থাকে না, শক্তি বেশি থাকে না। যেমন আমাদের হাতের যে আমাদের বাহুবল, এই বাহুবলে তো আমাদের সারা দুনিয়াটা চলছে, বাহুবল আর মুখের মুখের বাক শক্তি আর হাতের মূলত। তো এই হাত যদি সবাইকার না থাকতো মানুষের, তাহলে হয়তো এত উন্নতি আমরা দেখতে পেতাম না, আর গড়তেও পারতাম না। গঠন আর দেখন দুটোই একটা গুরুত্বপূর্ণ পার্ট। তো এটাই